কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ, ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। একটু সবাই কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ভাইয়া একটা প্রশ্ন করো। ওকে, প্রশ্ন করো। একজন বলছো ভাইয়া একটা প্রশ্ন করো, সমস্যা নেই। ইমন দাস বলছে নমস্কার দাদা, নমস্কার। কয়েকদিন ক্লাস অফ দিলে ভালো হয় দাদা, কলেজে এক্সাম চলতেছে। সিলেবাস তো আমাদের প্রায় শেষের দিকে, তো আমরা ক্লাস শেষ করে তারপর তো একবারই ছুটি পাবা। ঠিক আছে, একবারে আমরা ক্লাস শেষ করে দিই, আমাদের তো একেবারে শেষের দিকে চলে আসছে ক্লাস। আর তো আমাদের বেশি ক্লাস লাগবে না, এই অধ্যায়টা শেষ হলে তারপর একটা ছোট্ট অধ্যায় আছে। আজকে এই অধ্যায়ের 6 নম্বর ক্লাস। ভাই, দৈর্ঘ্যের আপেক্ষিকতায় পর্যবেক্ষক দুইজন ছিল এবং বস্তু এক জায়গাতেই ছিল, কিন্তু ভরের আপেক্ষিকতায় ঘটনা উল্টাই গেল কেন? নাকি দুইটা একই ঘটনা? ভরের আপেক্ষিকতা তো উল্টাই নাই কিছু। ভরের আপেক্ষিকতা হচ্ছে কি, বস্তুটা তোমার হাতে ছিল, সেটাকে তুমি রকেটের মধ্যে তুলে দিছো, এবার রকেট বস্তুটাকে নিয়ে গতিশীল। এবার দেখো, পর্যবেক্ষক, আগে যেমন পর্যবেক্ষক দুই কাঠামোতে দুইজন পর্যবেক্ষক ছিল, এখানে যে এই যে ভর, এই ভরটাকে তুমি পরিমাপ করতেছো, তুমি একজন পর্যবেক্ষক, ভরটাকে রকেটের মধ্যে তুলে দিছো, আর ওই রকেটটাই ভরটাকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে তুমি ওই ভরটাকে পরিমাপ করবা, তাহলে গতিশীল অবস্থায় ভরটাকে পরিমাপ করবা এম, আর যখন তোমার হাতে স্থির অবস্থায় ছিল তখন ওটা তো এম নট। ব্যাপারটা একই রকম, ভরের ব্যাপারটা তো আরো সহজ, যে যখন তোমার হাতে ছিল, তোমার কাঠামোতে ছিল, তখন স্থির ছিল, দ্যাট ইজ এম নট। এইবার সেটা গতিশীল, তুমি এবার ওই গতিশীল বস্তুর ভর পরিমাপ করতেছো, তাহলে সেটা এম। এটা তো আরো সহজ, ভরের ব্যাপারটা তো আরো সহজ। ওকে, তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের 6 নম্বর ক্লাস করব। তো আজকে আমরা আপেক্ষিকতার কিছু ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। গত ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছিলাম এবং সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, এগুলা কিন্তু আমরা একেবারে ডেরিভেশন সহ প্রমাণ করছি। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা বেগের আপেক্ষিকতা এইটা নিয়ে প্রথমে একটু আলোচনা করব। ঠিক আছে, বেগের আপেক্ষিকতা বা বেগের রূপান্তর। ঠিক আছে, বেগের আপেক্ষিকতা, আপেক্ষিকতা এই ব্যাপারটা তোমাকে একবার পড়ানো হয়েছিল ভেক্টর অধ্যায় ফার্স্ট ইয়ারে। আমি দু একটা উদাহরণ দিয়ে বুঝাই একটু। মনে করো একটা গাড়ি এক্স অক্ষের দিকে ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আর একটা গাড়ি সেটাও এক্স অক্ষের দিকেই 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। ধরো এটা এ গাড়ি, তার বেগ 20 মিটার পার সেকেন্ড, এটা বি গাড়ি, তার বেগ 10 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে, আমি যদি জিজ্ঞেস করি বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ গাড়ির বেগ কত? খাটাও, প্রথমে কমন সেন্স। তুমি বি গাড়িতে আসো, তুমি হচ্ছে বি গাড়ির ড্রাইভার, এবার এ গাড়িটা চলতেছে তোমার সামনে, এই গাড়িটা চলতেছে সেকেন্ডে 20 মিটার করে সামনে আগাচ্ছে, তুমি তার পিছনে সেকেন্ডে 10 মিটার করে। তো খুবই কমন সেন্স, বি এর সাপেক্ষে এর বেগটাকে মনে হবে 10 মিটার পার সেকেন্ড সামনে আগাচ্ছে, অর্থাৎ এক্স অক্ষের দিকে। কি কথা বলছো? কমন সেন্স কাটা কিন্তু বের করে ফেলছি। আমাদের ম্যাথ করার নিয়ম ছিল, আমরা ভেক্টর অধ্যায়ে শিখেছিলাম যে ম্যাথ করার নিয়ম হচ্ছে যার সাপেক্ষে বেগ তার বেগকে উল্টে দিয়ে লব্ধি। তাহলে আমরা কি করব, আমরা বি এর সাপেক্ষে এ এর বেগ বের করব। কার বেগ? এ এর বেগ। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তো আমরা এইভাবে লিখতাম ভি এ বি, এর বেগ বি এর সাপেক্ষে। তাহলে এইটা হবে যার সাপেক্ষে বেগ তারটাকে উল্টে দিয়ে, বি এর সাপেক্ষে বি এর বেগটাকে উল্টে দিব, তাহলে ভিবি ভেক্টর উল্টাই দিব। তো উল্টাই দেওয়া মানে কি? মাইনাস। উল্টে দিয়ে লব্ধি কার সাথে? এ এর সাথে, তাহলে ভি এ। ব্যাপারটা বুঝলা? ব্যাপারটা হচ্ছে তুমি কি করবা, বি এর সাপেক্ষে এর বেগ বের করবা, বি এর সাপেক্ষে কার বেগ? এর বেগ। তাহলে যার সাপেক্ষে তার বেগটাকে উল্টে দিয়ে লব্ধি, তাহলে যার সাপেক্ষে কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে বি এর বেগটাকে যদি উল্টে দিই তাহলে মাইনাস ভিবি ভেক্টর, মাইনাস ভিবি ভেক্টর উল্টে গেল, মান কিন্তু 10ই থাকলো। এই যে মান কিন্তু 10 থাকলো, তোমার করে দেখাই। উল্টাই দিলাম, উল্টাই দিলে দিকটা চেঞ্জ হয়ে গেল, মান কিন্তু 10 থাকলো। আর এর বেগ যেদিকে আছে সেদিকেই থাকবে, এই যে এর বেগ এটা হচ্ছে 20। তাহলে এবার বলো, এটা 20 আর এটা 10, তাহলে এদিকে 10 থাকলো না লব্ধি করে?
তাহলে আপেক্ষিক বেগ উল্টাই দিয়ে, যার সাপেক্ষে বেগ তারটাকে উল্টাই দিয়ে দেন লব্ধি করতে হয়। এই যে 10 মিটার পার সেকেন্ড এক্স অক্ষের দিকে। তুমি যদি এই ব্যাপারটাকে ভেক্টর ফরম্যাটে লিখতে চাও তাহলে এটা লিখবা এর বি এর সাপেক্ষে কার বেগ, এ এর বেগ, এ এর বেগ বি এর সাপেক্ষে, যার সাপেক্ষে তার বেগটাকে উল্টাই দিবা, তাহলে মাইনাস ভিবি বি এর সাপেক্ষে যেহেতু, দিয়ে এ এর সাথে লব্ধি করবা, তাহলে ভি এ তার সাথে লব্ধি করবা আর কি, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি। শর্টকাট টেকনিক শিখাই দিই, এ এর বেগ বি এর সাপেক্ষে ভি এ বি, তাহলে প্রথমে কি এ হচ্ছে ভি এ মাইনাস, তারপর কি বি, তাহলে ভি এ মাইনাস বি শেষ। এবার আসলে আমরা একটু ভেক্টর ফরম্যাটে যদি করি, ভি এ হচ্ছে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে 20 আই ক্যাপ লাগাই দাও, 20 আই ক্যাপ মাইনাস ভিবি কোন দিকে, এক্স অক্ষের দিকে, তাহলে এক্স অক্ষের দিকে হলে 10 আই ক্যাপ, 10 আই ক্যাপ, তাহলে প্লাস দেখো 10 আই ক্যাপ, এই যে তাহলে আপেক্ষিক বেগ 10 কোন অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে, একটু আগে তোমার করেও দেখাইছি, যেহেতু মিটার পার সেকেন্ড। বুঝলা কি বোঝা গেল? যদি এমন হয় ধরো দুটো গাড়ি একই দিকে আসতেছে, দুটো গাড়ি ধরো একই দিকে চলতেছে, এটা বি গাড়ি, ভিবি 10 মিটার পার সেকেন্ড, এটা এটা 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভিবি, সরি ভিএ। এবার উল্টা দিকে কমন সেন্স খাটাও, কমন সেন্স খাটাও, উত্তর কি? এর সাপেক্ষে এর বেগ কত মনে হবে? 30, 10 যোগ 20 30 মনে হবে। তো এর সাপেক্ষে ওকে মনে হবে এদিকে আসতেছে, আর এর সাপেক্ষে একে মনে হবে যেন এদিকে যাচ্ছে। দেখি আমরা করে বের করি। তো ধরো আমরা বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে এ এর বেগ বের করব। বি এর সাপেক্ষে এ এর বেগ কত? কার বেগ? এ এর বেগ, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, তাহলে ভি এ মাইনাস ভিবি। আসো ভেক্টর ফরম্যাটে, ভি এ এদিকে তাহলে মাইনাস 20 আই ক্যাপ, ভিবি এদিকে তাহলে 10 আই ক্যাপ, এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 আই ক্যাপ, এখানে মাইনাস, তাহলে দেখো মাইনাস 30 আই ক্যাপ, এত মিটার পার সেকেন্ড। তাহলে বেগের মান কত? 30। আর এর কাছে মনে হবে, এর কাছে ওর গাড়িটার বেগ মনে হবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এই কারণে দেখো মাইনাস আই ক্যাপ চলে আসছে। বুঝলা? যদি এবার 2 নম্বর ধরো এর সাপেক্ষে বি এর বেগ বলতাম, এর সাপেক্ষে বি এর বেগ বলতাম, এর সাপেক্ষে বি এর বেগ, কার বেগ? বি এর, কার সাপেক্ষে? এর সাপেক্ষে, বি বি এ, তাহলে তখন হইতো ভি বি মাইনাস ভি এ, তাহলে ভিবি এটা 10 আই ক্যাপ মাইনাস ভি এ, ভি এ এদিকে অর্থাৎ 20 আই ক্যাপ, কিন্তু এদিকে মাইনাস আই ক্যাপ, তাহলে মাইনাস 20 আই ক্যাপ। এইবার দেখো 30 আই ক্যাপ প্লাস 30 আই ক্যাপ, এত মিটার পার সেকেন্ড। স্বাভাবিক, এর সাপেক্ষে একে তো মনে হবে এইদিকে আসতেছে, কত বেগে? 30 মিটার পার সেকেন্ড বেগে। এই হচ্ছে আপেক্ষিক বেগের হিসাব নিকাশ করার নিয়ম। এটা আমরা ভেক্টর অধ্যায় করছিলাম, এটা আমরা কোন অধ্যায় করছিলাম? ভেক্টর অধ্যায় করছিলাম। কি মনে টনে পড়ে? এবার আসলে একটা ম্যাথ করতে হবে। ম্যাথটা হচ্ছে এরকম, একটা সরল রৈখিক রাস্তা, এই রাস্তা, এখানে একটা গাছ আছে, তুমি এখানে দাঁড়ানো আছে, তুমি এখানে দাঁড়ানো, ধরো এই পর্যবেক্ষক, তুমি একটা বাস, এই যে একটা বাস, এই বাসটা এক্স অক্ষের দিকে যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, এক্স অক্ষের দিকে গতিশীল। ঠিক আছে, এটা কিন্তু এক্স অক্ষ, এক্স অক্ষের দিকে গতিশীল 50 মিটার পার সেকেন্ড বেগে। বাসে বসা একজন পর্যবেক্ষক যার নাম বি। এইবার মনে করো একটা পাখি, ঠিক আছে, মনে করো একটা পাখি উড়ে যাচ্ছে, ধরো একটা পাখি উড়ে যাচ্ছে, পাখিটাকে পাখির মতো করে আঁকি না, ধরো একটা পাখি, ঠিক আছে, ধরো একটা পাখি উড়ে যাচ্ছে, ওই হইলো কোনো মতে, ধরো ধরো এটা হচ্ছে একটা পাখি, ঠিক আছে, একটা পাখি উড়ে যাচ্ছে, তো এই পাখিটা, হাসিও না কেউ, হ্যাঁ সুন্দর পাখি হয়েছে কিন্তু, এই পাখিটা এদিকে যাচ্ছে ধরো কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে পাখিটা যাচ্ছে। এবার এই যে এই পাখিটা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এটা কে দেখছে, কে বলছে আর কি?
এই সব কথাগুলা এই বলছে স্থির সে বলছে যে পাখিটা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, এই গাড়িটা যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা পাখির বেগটা আরেকটু বাড়াই দিই, আসো পাখির বেগটা একটু বাড়াই দিই, বাড়াই কত দিব, ধরো ধরো 80 মিটার পার সেকেন্ড, 80 মিটার পার সেকেন্ড বাড়াই দিলাম। তাহলে এবার এই কথাগুলা এই স্থির পর্যবেক্ষক বলছে, কিন্তু এ কিন্তু স্থির ধারণা। তাহলে এ বলছে, এ দেখছে গাড়ি যাচ্ছে এত বেগে, এ দেখছে গাড়ি পাখি উঠতেছে এত বেগে। প্রশ্ন হচ্ছে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে পাখির বেগ কত হবে, পাখির বেগ কত হবে বি এর সাপেক্ষে। তাহলে পাখি, তাহলে এটা ভিপি, হ্যাঁ ভিপি, তো খুবই সহজ, এ তো ভাই স্থির, তাহলে ওর এই হিসাবের বাইরে রাখো, ও তো স্থির। তাহলে এবার বি এর সাপেক্ষে পাখির বেগ, এর সাপেক্ষে পাখিটার বেগ, পাখির বেগ বি এর সাপেক্ষে, তাহলে ভি পি বি, তাহলে ভিপি মাইনাস ভিবি, ভিপি কত 80 আই ক্যাপ, ভিবি 50, 50 কত আই ক্যাপ, তাহলে কত 30 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। স্বাভাবিক, স্বাভাবিক 30। দেখো এর সাপেক্ষে তো মনে হবে পাখি উড়ে যাচ্ছে 80, ঠিক আছে, তাহলে এর সাপেক্ষে তো মনে হবে ওটা 30 মিটার পার সেকেন্ড বেগে উড়ে যাচ্ছে, এর সাপেক্ষে মনে হবে। কি পারবো না, বলো পারবো কিনা? আচ্ছা এবার মনে করো একটা সরল রৈখিক রাস্তা, সরল রৈখিক রাস্তা, এখানে একজন পর্যবেক্ষক দাঁড়ানো, এখানে একজন পর্যবেক্ষক দাঁড়ানো, এই একটা গাড়ি, একটা বাস, বাসটা যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, বাসের বেগ ভি বি, বাসের মধ্যে একজন পর্যবেক্ষক আছে, এটা ভি বি। এইবার বাসের এই পর্যবেক্ষক, এই পর্যবেক্ষকের দাবি, ঠিক আছে, বাসের যে পর্যবেক্ষক সে দাবি করছে, তার দাবি হচ্ছে এবার পাখিটা উড়ে যাচ্ছে, ঠিক আছে, ধরো ওই যে পাখি, পাখিটা উড়ে যাচ্ছে, এর দাবি যে পাখি উড়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, এর দাবি। তাহলে এ দাবি করছে, এর দাবি, ঠিক আছে, এটা পি এর বেগ ভিপি, ঠিক আছে, এটা ভিপি। তাহলে শোনো এবার দেখো ভিপি এর মান কিন্তু এটা দেওয়া নেই, ভিপি এর মান এই যে ভিপি এটা কিন্তু দেওয়া নেই। তাহলে এটা হচ্ছে পাখি, এটা হচ্ছে পাখি। এবার পাখির বেগ এর দাবি, এ দাবি করছে, এ দেখছে, তার মানে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে পাখির বেগ, পাখির বেগ 20 মিটার পার সেকেন্ড। তাহলে এর সাপেক্ষে পাখির বেগ কত, এর সাপেক্ষে পাখির বেগ কত বের করো তো, বলো বেগ কত, 70 আই ক্যাপ। ইয়েস, দেখো এ অলরেডি 50-এ যাচ্ছে, অলরেডি 50-এ যাচ্ছে, ফিল করো 50-এ যাচ্ছে, সে কাউকে দেখতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এ বলছে 20 মিটার পার সেকেন্ড, এর দাবি। তাহলে এ যদি ওকে 20 মিটার পার সেকেন্ড বলে, তাহলে স্থির কোন পর্যবেক্ষক সে তো ওইটাকে 50 মিটার পার সেকেন্ড প্লাস 20 মিটার পার সেকেন্ড 70 মিটার পার সেকেন্ড দেখবে, তাই না? এর সাপেক্ষে এর বেগ 50, আবার এ বলতেছে ওইটা হচ্ছে 20, তো এ তো নিজের স্থির ভাববে, কিন্তু ও তো আসলে 50, এর সাপেক্ষে 50-এ যাচ্ছে, ও যখন এর বেগ বলবে তখন তো 20 বলতেছে, তাহলে আসলে ওইটার বেগ হচ্ছে 70 মিটার পার সেকেন্ড। যদি অনেক ভাই ম্যাথ ট্যাথ করে একটু বের করে দেন তো, ম্যাথ করে, তাহলে এটা এর বেগ, তো আমাদের চাইছে এর সাপেক্ষে পাখির বেগ, এর সাপেক্ষে এর বেগটা চাইছে, আমাদের চাইছে বিপি এ, এইটা আমাদের চাইছে, এইটা। তাহলে কি দেওয়া আছে, বি এর সাপেক্ষে পাখির বেগ দেওয়া আছে, বি এর সাপেক্ষে, তো বি এর সাপেক্ষে পাখির বেগ, পাখির বেগ বি এর সাপেক্ষে দেওয়া আছে, তাহলে ভিপি মাইনাস ভিবি, এটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে হচ্ছে 20 আই ক্যাপ, বি এর সাপেক্ষে পাখির বেগ, বি এর সাপেক্ষে পাখির বেগ, পাখির বেগ বি এর সাপেক্ষে বিপি মাইনাস ভিবি 20 আই ক্যাপ, আর এর সাপেক্ষে এর বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। দেখো এর সাপেক্ষে এর বেগ, এর সাপেক্ষে বি এর বেগ, এই যে বি এর প্রকৃত বেগ আর কি, এত স্থির, তাহলে এর সাপেক্ষে যে বেগটা
সেটা কত 50 মিটার পার সেকেন্ড। তাহলে বি এর বেগ এর সাপেক্ষে দেওয়া আছে, তাহলে ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ কত 50 আই ক্যাপ। আর এ তো স্থির দাঁড়ানো, এ কেমন স্থির দাঁড়ানো, তাই না? তাহলে এ যদি স্থির হয় তাহলে ভিএ এটা তো 0, তাহলে ভিবি 50, এই ভিবি এর মান 50 বসাও, তাহলে ভিপি এর মান পাবা, এখান থেকে ভিপি পাবা, তো এটার মান এই যে 50, এটার মান 50 এখানে বসাও, তাহলে অতএব ভিপি 20 আই ক্যাপ মাইনাস ওই পাশে গিয়ে প্লাস ভিবি তাহলে 20 আই ক্যাপ, আর এই যে ভিবি মানে 50 আই ক্যাপ, 70 আই ক্যাপ, এই যে ভিপি বের করলাম, এই যে ভিপি কার সাপেক্ষে এর সাপেক্ষে, এ তো স্থির এর সাপেক্ষে। তারপর মনে করো না ভাই আমার তো এটা চাইছে, অ্যান্সার অলরেডি হয়ে গেছে, এটা চাইছে, আচ্ছা আসো এটাই বের করি, ভিপি এ, তাহলে ভিপি মাইনাস ভিএ এইটা লাগবে আমার, তো এ এর মান তো 0 আর ভিপি এর মান এই যে ভিপি এর মান 70 আই ক্যাপ, আর এটা তো 0ই, তাহলে 70 আই ক্যাপ, এই যে অ্যান্সার, এটা অ্যান্সার। বুঝতে পারছো কি ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা হিসাব নিকাশ করতাম ফার্স্ট ইয়ারে এভাবে আমরা হিসাব নিকাশ করতাম, বুঝলা? তাহলে এই একজন পর্যবেক্ষক এই হচ্ছে একটা বাস, আগে পাখি দেখতেছিল, এবার বাস যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, বাস যাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, বাসে বসা একজন পর্যবেক্ষক, এবার বাসে বসা একজন পর্যবেক্ষক, এটা এবার একটা আলোর কণা, একটা ফোটন কণার বেগ হচ্ছে সি, এ দেখছে, এ ফোটন কণার বেগ দেখছে সি, তাহলে এর দেখা বেগ সি, এ দেখছে সি, তাহলে প্রশ্ন হচ্ছে এ কত বেগ দেখবে, এর পরিমাপকৃত বেগ কত, এর পরিমাপকৃত বেগ কত, এটা এ, এই কাঠামোটা বি, তাহলে এর সাপেক্ষে এর সাপেক্ষে ফোটন কণার বেগ, ফোটন মানে আলো, যার বেগ ফোটন কণার বেগ সি, ফোটন কণার বেগ কত? দেখো কমন সেন্স খাটো, মনে করো সাপোজ এই ফোটন কণাটাকে এ ছুড়ে দিছে আর কি, ফোটন কণাটাকে, তাহলে এ যখন ছুড়ে দিবে, আলো ছুড়ে দিছে সি বেগে, তাহলে এই কাঠামো থেকে ওই ফোটনের বেগ, যেটা পরিমাপ করা হবে, অলরেডি এর বেগ ছিল v50, এ বলতেছে ওইটা সি, তাহলে এ যেটা দেখবে সেটা হচ্ছে সি প্লাস ভি, কত দেখবে? তাহলে এর সাপেক্ষে ফোটনের বেগ, তো এই যে বেগটা হবে, সেই বেগটা হবে কত 50 প্লাস সি, এরকম হবে না, 50 প্লাস সি, এই জিনিস হয়ে যাবে না, এই যে 50 প্লাস সি, এটা তো হিসাব মতে হয়ে যাওয়া উচিত, কিন্তু এটা তো হতে পারবে না, এটা সি হবে, এটাই হচ্ছে আইনস্টাইন আপেক্ষিকতা। তাহলে ভাই আগে যে আমরা এগুলো ভাই এখানে বেগের মান দেখছো 20 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড, এর সাপেক্ষে এর বেগ তো 50 মিটার পার সেকেন্ড, আলোর বেগের কাছাকাছি বেগ, আর এটা কি আলোর বেগ তো পাখির বেগ, তাহলে এবার এটা ফোটনের বেগ, ঝামেলা এখানে লাগছে যে হওয়ার কথা ছিল 50 প্লাস সি, কিন্তু ওটা সি 50 প্লাস সি হবে না, হবে সি, তাহলে যে বেগের আপেক্ষিকতা, তাহলে আগের ব্যাপারগুলো এখন আর চলবে না, যখন এর সাপেক্ষে এ যখন আলোর বেগের কাছাকাছি বেগ নিয়ে গতিশীল অথবা আলোর বেগের হিসাব নিকাশ করবে, তখন এই আপেক্ষিকতার ব্যাপার হবে না, সকল কাঠামো থেকে সকল পর্যবেক্ষক আলোর বেগকে একই হিসাব করবে, ভাই আপনার মাইক মারা গেছে, মাইক এই যে ঠিক আছে মাইক অফ, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, তাহলে 50 প্লাস সি হবে না, হবে কত সি, আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য, সকল কাঠামো থেকে সকল পর্যবেক্ষক আলোর বেগকে একই হিসাব করবে। আমরা এই ব্যাপারটাই চাই, যে আমরা এই হিসাবটা, এই ম্যাথটা করে দেখাইতে চাই যে 50 প্লাস সি না, একেবারে ম্যাথমেটিক্যালি দেখাইতে চাই যে সি হবে, এইটাই আমরা দেখাইতে চাই। তো তার জন্যই আমাদের এই বেগের আপেক্ষিকতা লাগবে, এর জন্যই আমাদের লাগবে বেগের রূপান্তরের সূত্র, বেগের রূপান্তর সূত্রটা লাগবে। কেমন হবে? তো চলো দেখি কেমন হবে, আসো। মনে করো পৃথিবী, আর্থ,
পৃথিবী, এখানে একজন পর্যবেক্ষক, তুমি দাঁড়ানো আছো, এই যে তুমি দাঁড়ানো আছো, এটা হচ্ছে সেই এস কাঠামো। এস কাঠামো। আরেকজন মনে করো একটা রকেটে করে গতিশীল, এই যে রকেট, রকেটে করে কোন একজন পর্যবেক্ষক এক্স অক্ষ বরাবর ভি বেগ নিয়ে গতিশীল। রকেটের মধ্যে এই যে পর্যবেক্ষক আছে, রকেটের যে কাঠামোটা সেটা, এটা যদি এস হয়, দেখো এর সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল, এর সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল, তাহলে এর সাপেক্ষে ধ্রুব ভি বেগ নিয়ে গতিশীল। এটা এস প্রাইম কাঠামো, এটা এস এস কাঠামো, এস কাঠামো ধ্রুব ভি বেগ নিয়ে যাচ্ছে। এইবার চিন্তা করো, ওই যে আবার ওই রকম ওই যে পাখি, ধরো এই যে পাখি, ঠিক আছে, এই পাখিটা, এই পাখিটা উড়ে যাচ্ছে, পাখিটা উড়ে যাচ্ছে একটা বেগ নিয়ে। এইবার বোর্ডে দেখো, এই পাখিটার বেগকে এ যেটা দেখবে, এ যেটা পরিমাপ করবে, এস ড্যাশ কাঠামো থেকে যেটা পাখিটার বেগ যেটা পরিমাপ করবে, এ যেটা বলবে, এ যেটা বলবে সেটা বলবে ইউ ড্যাশ, পাখির বেগ, ঠিক আছে। আর এ যে পাখির বেগটা বলবে, এ পাখির বেগটা যেটা পরিমাপ করবে, এ পরিমাপ করবে পাখির বেগ ইউ ড্যাশ, এরা এস ড্যাশ কাঠামো, ইউ ড্যাশ পরিমাপ করবে। এ পাখির বেগটা যেটা পরিমাপ করবে সেটা হচ্ছে ইউ। তা আমরা এখন এই চাই ইউ আর ইউ ড্যাশের সম্পর্কটা চাই, বুঝতে পারছো? ধরো আমি এখানে দাঁড়ানো, আমার সামনে কেউ একজন রকেটে করে চলে যাচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা পাখি এখানে উঠতেছে, আমিও পাখিটাকে দেখতেছি, ও পাখিটাকে দেখতেছে। ও পাখিটার বেগ পরিমাপ করবে ইউ ড্যাশ, আমি পরিমাপ করব ইউ, কারণ আমি তো এস কাঠামোতে আছি, ও এস ড্যাশ কাঠামোতে আছে। এই ইউ ড্যাশ এবং ইউ এর মধ্যে সম্পর্কটা কি, এটা আমি দেখতে চাই। তাহলে আসো, দেখো বেগ কি, বেগ, এই যে পাখিটা কোন অক্ষ বরাবর উড়ে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর পাখিটা উড়ে যাচ্ছে। তাহলে পাখির বেগ এ পরিমাপ করবে, ভালো করে বুঝবা ব্যাপারগুলা, পাখির বেগটা এ পরিমাপ করবে। তাহলে এ পাখিটার স্থানাঙ্ক এ কত দেখে, পাখিটার স্থানাঙ্ক এক্স অক্ষ বরাবর পাখিটার অবস্থানে কত দেখে, এক্স ড্যাশ দেখে না, এক্স ড্যাশ দেখে। তাহলে এর সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হার, এর সময় কত মাপে, টি ড্যাশ মাপে, টি ড্যাশ। তাহলে ইউ ড্যাশ হবে, ইউ ড্যাশ এক্স অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর বেগ, তাহলে ইউ ড্যাশ হবে ডি এক্স ড্যাশ ডিটি ড্যাশ, বুঝতে পারছো? তাহলে ইউ, এ দেখবে ওই পাখিটা, তাহলে এ পাখিটার অবস্থান মাপে এক্স, এক্স অক্ষ বরাবর পাখিটা যাচ্ছে, তাহলে অবস্থান মাপে এক্স, সময় মাপে টি, তাহলে এর সাপেক্ষে ওর বেগ, তাহলে অবস্থানের পরিবর্তনের হার বেগ, তাহলে এই ইউ হবে ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি, ঠিক আছে। বা এটাকে ডি ফরম্যাটও লিখতে পারো, আবার ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশও লিখতে পারো, এটাকে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি এভাবেও লিখতে পারো। তাহলে এখন আমাদের ডেল এক্স বাই ডেল টি থেকে ইউ লাগবে, ডেল এক্স ড্যাশ বাই ডেল টি ড্যাশ থেকে ইউ ড্যাশ লাগবে। পারবো কিনা? হ্যাঁ পারবো। সূত্র কি ছিল? এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ, সব কিছু শুরু লরেন্স থেকে, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ। মনে পড়ে? বলো মনে পড়ে কিনা? ঠিক আছে। এবার এটা ছিল ডেল এক্স ড্যাশের সূত্র যদি লিখতাম তাহলে ছিল এক্স মাইনাস ভিটি রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে ডেল এক্স ড্যাশ ডেল এক্স ডেল টি। একটু সরাই রাখি, এটা হচ্ছে এক্স এর সূত্র। এবার টি এর সূত্র, টি এর সূত্র কি ছিল? টি টি ছিল টি টি ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ বাই সি স্কয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখানে ডেল টি ড্যাশ ডেল এক্স ড্যাশ ডেল টি, টি ড্যাশ টি মাইনাস ভি ভি এক্স সি স্কয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ডেল এক্স
ডেল টি ড্যাশ। ওকে ওকে ক্লিয়ার? এগুলো আমরা জানতাম। একটা কাজ করি তো, ডেল এক্স কে ডেল টি দিয়ে ভাগ দিলে, দেখো ভালো করে খেয়াল করো, ডেল এক্স কে ডেল টি দিয়ে ভাগ দিলে আমি ইউ পাবো, আর ডেল এক্স ড্যাশ কে ডেল টি ড্যাশ দিয়ে ভাগ ইউ ড্যাশ পাবো। তাহলে ডেল এক্স কে ডেল টি দিয়ে ভাগ দিয়ে আসো, ডেল এক্স কে ডেল টি দিয়ে ভাগ, এটা ডেল এক্স, তাকে ডেল টি দিয়ে ভাগ দিব, আমরা এটা দিয়ে ভাগ দিব। একটু নিচে নামাই, তাহলে উপরে ডেল এক্স ড্যাশ প্লাস ভি ডেল টি ড্যাশ, নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তারপরে এটা ডেল টি ড্যাশ প্লাস ভি ডেল এক্স ড্যাশ বাই সি স্কয়ার, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার কাটাকাটি, কাটাকাটি ডেল এক্স বাই ডেল টি, এটা আর এটা কেটে গেল, কিন্তু ডেল এক্স ড্যাশ প্লাস ভি ডেল টি ড্যাশ ডিভাইডেড বাই ডেল টি ড্যাশ প্লাস ভি ডেল এক্স ড্যাশ বাই সি স্কয়ার। একটা কাজ করো, এই যে উভয় পক্ষকে ডেল টি ড্যাশ দিয়ে ভাগ দিয়ে দাও, উপরেও ডেল টি ড্যাশ দিয়ে ভাগ দিবা, নিচেও ডেল টি ড্যাশ দিয়ে ভাগ দিবা, তাহলে ডেল এক্স বাই ডেল টি, ডেল এক্স বাই ডেল টি, আমার তো ইউ এবং ইউ ড্যাশের সম্পর্ক লাগবে, তো ডেল এক্স বাই ডেল টি মানে ইউ, তাহলে ডেল এক্স ড্যাশ বাই ডেল টি ড্যাশ, কেন ডেল টি ড্যাশ দিয়ে ভাগ দিব, এই যে ডেল টি ড্যাশ দিয়ে কেন ভাগ দিব, ডেল এক্স ড্যাশ বাই ডেল টি ড্যাশ ইউ ড্যাশ চলে আসবে, এই যে এটা ইউ ড্যাশ চলে আসবে, তাহলে ডেল এক্স ড্যাশ ডিভাইডেড বাই ডেল টি ড্যাশ দিয়ে ভাগ দিচ্ছি ভি ডেল টি ড্যাশ, নিচে ডেল টি ড্যাশ প্লাস ভি ডেল এক্স ড্যাশ সি স্কয়ার ডেল টি ড্যাশ। দেখো তো এবার চিনো কিনা, ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ মানে ইউ ড্যাশ, অতএব এটা তো ইউ, দেখো এটা তো ইউ, ডেল এক্স ডেল টি ইউ, এটা ইউ, ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ, ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ ইউ ড্যাশ প্লাস ভি ডেল টি ড্যাশ কাটা, তাহলে ইউ ড্যাশ প্লাস ভি, নিচে ডেল টি ড্যাশ আর ডেল টি ড্যাশ বাই ডেল টি ড্যাশ 1 প্লাস ভি বাই সি স্কয়ার ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ, তাহলে এটা ইউ ড্যাশ, এই যে ইউ ড্যাশ, তাহলে ইউ এর সূত্র হচ্ছে এটা যে ইউ ইকুয়াল টু ইউ ড্যাশ প্লাস ভি 1 প্লাস ইউ ড্যাশ ভি বাই সি স্কয়ার, 1 প্লাস ইউ ড্যাশ ভি বাই সি স্কয়ার, এখানে একটু সাজা লিখলাম একবারে, ইউ ড্যাশ ভি বাই সি স্কয়ার। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, বুঝতে পারছি? বলো ভাই, এগুলা কি ভেক্টর পড়াচ্ছিলেন? আচ্ছা, এইবার আমি যদি তোমাকে বলি, আচ্ছা ইউ বের করার সূত্র এটা, এই কাঠামো থেকে যে বেগটা পরিমাপ করবে সেটা ইউ, ইউ বের করার সূত্র এটা, তাহলে ইউ ড্যাশ বের করার সূত্র কোনটা? এখান থেকে আনতে পারি ইউ ড্যাশ বের করার সূত্র, ঠিক আছে? ডেল ইউ হবে না? কোথায় ডেল ইউ হবে? কোথায় ডেল ইউ হবে? ডেল এক্স বাই ডেল টি মানে তো এক্স অক্ষের পরিবর্তনের হার, এক্স এর পরিবর্তনের হার, ইউ বেগ, ডেল কেন হবে? সবগুলো ডেল ইউ কেন হবে? এই তুমি কি ডেল এস বাই ডেল টি সূত্র এটা জানো নাকি? আমি যদি তোমার বলি বেগ কত, ভি, তো ভি হচ্ছে ডেল এস বাই ডেল টি, ডেল এস বাই ডেল টি মানে কি ডেল ভি জানো নাকি তুমি? বলো, এটা তো আমরা জানি না, তাই না? তাহলে এবার আসো, যদি আমি তোমাকে বলি ইউ ড্যাশ বের করতে, তো তুমি এখান থেকেই বের করতে পারো, ইউ ইকুয়াল টু ইউ ড্যাশ প্লাস ভি 1 প্লাস ইউ ড্যাশ ভি বাই সি স্কয়ার। অনেকে অনেক সূত্র মনে রাখে, বুঝছো? কোনাকুনি গুণ করে দাও তো, কোনাকুনি গুণ করে দিলে, গুণ করে দিলে ইউ প্লাস ইউ ড্যাশ ভি বাই সি স্কয়ার, ইউ ড্যাশ প্লাস ভি, আমি ইউ ড্যাশ চাই, তাহলে ইউ ড্যাশের দুইটাকে একপাশে নিয়ে যাবো, এইটা আর এইটাকে একপাশে নিয়ে যাবো, তাহলে ইউ মাইনাস ভি, ভিটা এই পাশে আসলো, ইউ ড্যাশ কমন নিলাম, তাহলে 1 মাইনাস এটাকে ওই পাশে নিব, ইউ ড্যাশ কমন নিলে ইউ ভি
বাই সি স্কোয়ার। তাহলে অতএব ইউ ড্যাশ হচ্ছে ইউ মাইনাস ভি 1 মাইনাস ইউ ভি বাই সি স্কোয়ার। এটা হচ্ছে ইউ ড্যাশের সূত্র, এটা ইউ ড্যাশের সূত্র। বোঝা গেছে? এটা ইউ ড্যাশের সূত্র। তুমি যদি মনে করো যে ভাই আমি তো ইউ ড্যাশের সূত্র এভাবেও আনতে পারতাম, এই যে ইউ ড্যাশ মানেই তো ডেল এক্স ড্যাশ বাই ডেল টি ড্যাশ, তো আমরা এভাবে তো আনতে পারতাম যে ডেল এক্স ড্যাশ এটা মানে ডেল এক্স মাইনাস, এই যে এটা ডেল এক্স ড্যাশ মানে ডেল এক্স মাইনাস ভি ডেল টি রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, নিচে ডেল টি ড্যাশ, তাহলে ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই সি স্কয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা আর এটা কাটা, তাহলে ডেল এক্স ড্যাশ বাই ডেল টি ড্যাশ ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই সি স্কয়ার। দাও এবার ডেল টি দিয়ে ভাগ দাও, তাহলে ডেল এক্স ড্যাশ ডেল টি ড্যাশ ডেল এক্স বাই ডেল টি মাইনাস ভি ডেল টি বাই ডেল টি দিয়ে ভাগ ডেল টি বাই ডেল টি মাইনাস ভি ডেল এক্স সি স্কয়ার ডেল টি। তাহলে অতএব ডেল এক্স ড্যাশ বাই ডেল টি ড্যাশ that is u dash del x by del t that is u minus del t কাটাকাটি v del t কাটাকাটি 1 v by c স্কয়ার del x by del t মানে u, তাহলে u v by c স্কয়ার, সুন্দর করে সাজা লিখলে u v by c স্কয়ার। এভাবে আনতে পারতাম, তার মানে ঘটনা কিন্তু একই। এখন তুমি যে সূত্রটা মাথায় রাখবা না কেন হবে, ঠিক আছে, যে সূত্রটা মাথায় রাখবা না কেন হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, সবগুলা কিন্তু পজিটিভ দিকে, আমরা কিন্তু যে বেগগুলা ধরছি সবই কিন্তু পজিটিভ দিকে। এটা যাচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এর এই বেগটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এও বেগ যেটা পরিমাপ করবে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকে। অর্থাৎ এখানে সব ইউভি ইউ ভি এবং ইউ ড্যাশ সব ধনাত্মক এক্স অক্ষের দিকে, কিন্তু এটা ধরে আমরা প্রমাণটা করছি ধনাত্মক এক্স অক্ষের দিকে, এটা ধরে আমরা প্রমাণ করছি। এখন এর মধ্যে কোনোটা যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে হয়, উল্টা দিকে হয়, তাহলে আমরা হিসাব করার সময়, সূত্র লেখার সময় সেই বেগটার আগে মাইনাস দিয়ে ম্যাথ করব, যদি কোনোটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে হয় আমরা সবগুলোকে ধরে নিছি ইউ ধনাত্মক দিকে, ইউ ড্যাশ ধনাত্মক দিকে, ভি এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা ধরে আমরা হিসাব করছি, মানে আমরা ধনাত্মক দিক ধরে হিসাব করছি। কোনোটা যদি এবার উল্টা দিকে হয় তাহলে তার আগে মাইনাস বসাই দিব, এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, চলো এবার চলো ভাই, আমাদের এই ক্লাসগুলো করলে কি ইঞ্জিনিয়ারিং নতুন ক্লাস করা লাগবে? কারণ আপনি তো মাশাআল্লাহ ইঞ্জিনিয়ারিং স্লাইডের অনেকগুলো অঙ্কই করে দেন। হ্যাঁ, মোটামুটি করাই দিই, তবে স্লাইড দেখো, হ্যাঁ, কারণ ইঞ্জিনিয়ারিং ব্যাচে তো একটু বেশি ম্যাথ করানোই হয়, ঠিক আছে, বেশি ম্যাথ করানো হয় একটু। এইবার আসো, এই ম্যাথটা আমরা করতে চাই, এই যে এটা এবার আমরা করতে চাই। দেখি কাহিনী কি ঘটে এবার, কি ঘটে। একজন পর্যবেক্ষক এই যে এখানে স্থির দাঁড়ানো, তার সাপেক্ষে রকেট, দেখো এই যে স্থির দাঁড়াইতে হবে এমন কোনো কথা নেই, এরও কিন্তু বেগ থাকতে পারে। সহজ কথা, এর সাপেক্ষে এর বেগটাই হচ্ছে ভি, এই ভিটাই হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড এই যে রকেটের মধ্যে বসে আছে, আর এখান থেকে একটা আলো ছড়ে দিছে, ফোটন, এই যে ফোটন, এই ফোটনের বেগ এ বলছে, ইউ ড্যাশ মানে সি, তাহলে এ ওই ফোটনের বেগ ইউ কত পরিমাপ করবে
সূত্র লিখে ফেলো। ইউ চাইছে, তাহলে একবার ইউ এর সূত্র লিখতে পারো। তুমি কিন্তু ইউ ড্যাশের সূত্র লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই সূত্র লিখতে পারো, ইউ ড্যাশের সূত্রটাও লিখতে পারো। আর তোমার যেহেতু বলতেছে ইউ কত, ইউ, তাহলে ডিরেক্ট এটা লিখে ফেলো, ডিরেক্ট এটা লিখে ফেলো, কোনো সমস্যা নেই। তাহলে ইউ ড্যাশ প্লাস ভি নিচে 1 প্লাস ইউ ড্যাশ ভি বাই সি স্কয়ার। এটা হবে যখনই দেখবা ওই যে আলোর বেগের কাছাকাছি বেগ, তাহলে সূত্র হবে এইটা। তাহলে ইউ ড্যাশের মান কত? ইউ ড্যাশের মান সি প্লাস ভি এর মান কত? 50। নিচে আসো, 1 প্লাস ইউ ড্যাশের মান সি, ভি এর মান 50 ডিভাইডেড বাই সি স্কয়ার। তাহলে সি প্লাস 50, সি প্লাস 50, এখানে নিচে লসাগু সি স্কয়ার। তাহলে সি স্কয়ার, আচ্ছা সি কেটে যায়, সি স্কয়ার কেটে নিচে একটা সি, তাহলে 1 প্লাস 50 বাই সি, 1 প্লাস 50 বাই সি। তাহলে ইউ সমান সমান সি প্লাস 50, এখানে নিচে সি, সি প্লাস 50। ওকে, তাহলে সি প্লাস 50 ডিভাইডেড বাই এটা, তাহলে সি উপরে আসলো আর নিচে সি প্লাস 50। ঘেচাং ঘেচাং ঘেচাং, দেখছো কাহিনী, দেখছো আইনস্টাইন এখানেই বাজিমাত করে দিছে। এই দেখছো ম্যাথমেটিক্যালি মজা আসছে, ম্যাথমেটিক্যালি দেখছো সি। তাহলে সকল কাঠামোতে সকল পর্যবেক্ষক আলোর বেগকে একই হিসাব করবে। মিলে গেছে। ভি 50 কেন? ওই যে 50 আমরা ধরে নিয়েছিলাম, ঠিক আছে? 50 জায়গায় এখন তুমি যা ধরবা ধরো, সমস্যা আছে কোনো? 50 জায়গায় 500 ধরো, 5 × 10 টু দি পাওয়ার ধরো, কিছু সমস্যা আছে? নেই তো। অনেকে বলতে ভাই তাহলে এটাই তো ঠিক, এটাই তো ঠিক, ঠিক আছে, এটাই তো মূলত ঠিক হওয়া উচিত। তুমি আমাকে বলো তাহলে আমরা ভাই ভেক্টর অধ্যায় যা শিখে আসছি ওগুলো তো তাহলে ভুল। শোনো, পুরোপুরি ভুল বলা যাবে না আসলে, কারণ বেগের মান অনেক কম হলে ওই সূত্র খাটে, ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্র খাটে, কিন্তু বেগের মানে যে যখন আলোর বেগের কাছাকাছি তখন এগুলো চলে না। ধরো রকেটের বেগ ভি হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, ধরো আলো ছুড়ে নাই, এ কি করছে, একটা বল ছুড়ে দিছে, বল, আলো ছড়ে না, একটা বল ছুড়ে দিছে, এ দাবি করতেছে, মানে এ দেখছে বলটাকে যাইতে, বা এর দাবি বলের বেগ ইউ ড্যাশ এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি আগে কমন সেন্স খাটো, বলো তুমি ওই বলের বেগ কত দেখবা, তুমি ওই বলটার বেগ কত দেখবা, ইউ কত দেখবা? ইউ ওই যে গ্যালিলিও রূপান্তরের সূত্র অনুযায়ী, গ্যালিলিও রূপান্তরের সূত্র অনুযায়ী ইউ ইকুয়াল টু ইউ ড্যাশ প্লাস ভি, দেখো তোমার খাতায় আছে গ্যালিলিও রূপান্তরের সূত্র অনুযায়ী। তাহলে ইউ ড্যাশের মান 20, ভি এর মান 50, তাহলে কত 70 না? তো এটা তো তাহলে হওয়া উচিত না, হওয়া উচিত তো এই সূত্রটা। আসো তো দেখি আমরা এই সূত্র দিয়ে করে দেখি 50 আসে কিনা। তাহলে ইউ ইকুয়াল টু ইউ ড্যাশ প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ ড্যাশ ভি বাই সি স্কয়ার। তাহলে ইউ ড্যাশের মান 20, ভি এর মান 50, 1 প্লাস ইউ ড্যাশের মান 20, ভি এর মান 50 ডিভাইডেড বাই সি 3 × 10 টু দি পাওয়ার 8 শূন্য মাধ্যমে আলোর বেগ তার বর্গ। আসো ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর নাও, উপরে 20 যোগ 50 70, 1 প্লাস 20 × 50, নিচে 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 8 তার স্কয়ার। দেখো কি অবস্থা হয়, দেখো কি অবস্থা হয়। আমি একটু ক্যালকুলেটরটা তোমার এনে দেখাই, বিশ্বাস করাই। দেখো 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 দেখো, এই যে দেখছো, দেখছো কত আসছে, দেখো বলো, কমেন্ট করো, দেখছো কত আসছে? তাহলে এটাই আসলে ঠিক সূত্র, এটাই ঠিক সূত্র। এখন তোমার যদি মনে হয় যে ভাই আমি আজকে থেকে ভেক্টর অধ্যায় সব এই সূত্র দিয়ে করব, আমার কোনো আপত্তি নেই, ভালো তো, কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে এটা দিয়ে করলে যা পাবা এটা দিয়ে করলে তো তাই পাবা, কারণ এই যে এই বেগের মানটা, এটা এটা এগুলো আলোর বেগের তুলনায় অতি 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 নগণ্য। মজা না? তোমার যদি এখন মনে হয় আমি ভেক্টর অধ্যায় ভাই আবার নতুন করে পড়বো, আমি আপেক্ষিক বেগের হিসাব নিকাশ এখন নতুন করে শিখবো, খুব ভালো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে ভেক্টর ফর্মে লেখা লাগবে না, এখন ভেক্টর ফর্মেটে লিখতে চাইলে লিখবা, এই ইউ ড্যাশ ভেক্টর ফর্মেটে লিখবা, সবকিছু লিখবা ভেক্টর ফর্মেটে, কোনো সমস্যা আছে?
নেই, তবে মান বের করছি, আমরা জাস্ট মানটা বের করছি। বোঝা গেছে? গুড। এইবার আসো দেখো, এখানে একজন পর্যবেক্ষক আছে পৃথিবীতে, এর সাপেক্ষে একজন পর্যবেক্ষক আছে, এই পর্যবেক্ষকের সাপেক্ষে একটা রকেট ভি বেগ নিয়ে যাচ্ছে। এই ভি বেগ হচ্ছে 0.8 সি বেগ, আলোর বেগের 80%। আর এর মধ্যে একজন পর্যবেক্ষক আছে। এই পর্যবেক্ষক কি করছে, এখান থেকে আলো ছড়ে দিছে, একটা ফোটন ছড়ে দিছে এই কাঠামো থেকে। ঠিক আছে, এখান থেকে একটা ফোটন ছড়ে দিছে এই কাঠামো থেকে, বা ফোটন না বলি, ধরো একটা বল ছড়ে দিছে, একটা বল ছড়ে দিছে, বলটাকে আবার ছড়ে দিছে, এ দাবি করছে, এর দাবি বলটাকে ছড়ে দিছে 0.7 সি বেগে। তাহলে এই কাঠামো থেকে, ঠিক আছে, এই পর্যবেক্ষক ওই বেগটা কত পরিমাপ করবে? এই পর্যবেক্ষক বলটির বেগ কত পরিমাপ করবে? এই পর্যবেক্ষক বলটির বেগ কত পরিমাপ করবে বলো এবার। এই পর্যবেক্ষক বলটির বেগ কত পরিমাপ করবে? তাহলে কি হবে? এই পর্যবেক্ষক ওই বলের বেগ পরিমাপ করবে ইউ। তাহলে ইউ সমান সমান, অলরেডি এর বেগ ছিল 0.8 সি আর এর বেগ 0.7 সি, তাহলে ইউ ড্যাশ প্লাস ভি। তাহলে ভি এর মান 0.8 সি আর ওটা 0.7 সি, 0.7 সি 0.8 সি 1.5 সি। খবরদার খবরদার, 1.5 সি আলোর বেগের বেশি, কখনো পসিবল না, তাহলে ভুল এটা। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ইউ, এই কাঠামো থেকে যে বেগটা সে পরিমাপ করবে ইউ, সেটা হবে ইউ ড্যাশ প্লাস ভি 1 প্লাস ইউ ড্যাশ ভি বাই সি স্কয়ার। দেখো এইভাবে হিসাব করলে কি আলোর বেগের বেশি হবে? না, হবে না। 0.7 সি প্লাস 0.8 সি, দেখো 1 প্লাস 0.7 সি গুণ 0.8 সি বাই সি স্কয়ার, সি স্কয়ার কাটাকাটি, তাহলে উপরে হচ্ছে 1.5 সি, ঠিক আছে, 0. উপরে 1.5 সি আর নিচে 1 প্লাস সি স্কয়ার কাটাকাটি 1 প্লাস 1.5, 1 প্লাস 1.5, 1.5 ডিভাইডেড বাই 1 প্লাস 1.5, 0.6 সি। ঠিক আছে, হিসাব একদম বলছে 0.9, 0. হে নাউজুবিল্লাহ, এটা তো গুণ আকারে আছে 0.7, তাই তো ভাবি এত কমে গেল কেন? হুম হুম তাহলে এবার উপরে 1.5, হ্যাঁ, আর নিচে 1 প্লাস 0.7 গুণ 0.8, 0.9। হ্যাঁ দেখো, এই যে এক কোনোদিন হবে না, 0.961 সি, দেখো আলোর বেগের সমান হচ্ছে না, বুঝতে পারছো? ক্লিয়ার? কত মজার না, বলো। তাহলে এই হচ্ছে হিসাব। তুমি কোনোদিন আলোর বেগের বেশি পাবা না, তুমি কখনোই আলোর বেগের বেশি পাবা না, ঠিক আছে? আলোর বেগের বেশি তুমি কখনোই পরিমাপ করতে পারবা না, পরিমাপ করতে পারবা না আলোর বেগের বেশি, কখনোই না। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার একটা ম্যাথ করবা, যে এটা হচ্ছে এ বস্তু, এই বস্তুটা এদিকে যাচ্ছে 0.8 সি বেগে, আর এই একটা বস্তু এদিকে যাচ্ছে, এটা বি বস্তু 0.7 সি বেগে। প্রশ্ন, এ এর সাপেক্ষে বি এর বেগ কত? এর সাপেক্ষে বি এর বেগ কত, এটা বের করতে হবে। দেখো নরমালি হওয়ার কথা কি,
যদি আমরা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে চিন্তা করি তাহলে হওয়ার কথা কি 0.8c প্লাস 0.7c পরস্পরের বিপরীত দিকে আসতেছে, যোগ হয়ে যাবে, পরস্পর মুখোমুখি একটা সাপেক্ষে একটা বেশি হবে, তাহলে 0.8c প্লাস 0.7c এটার হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো তো হবে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে 0.8c প্লাস 0.7c, এটা হওয়ার কথা ছিল, ওকে এটা হবে না, তাহলে 1 প্লাস 0.8c ইন্টু 0.7c ডিভাইডেড বাই সি স্কয়ার, বুঝলা? u প্লাস v 1 প্লাস v বাই সি স্কয়ার, এই যে u ড্যাশ প্লাস v 1 প্লাস u ড্যাশ v বাই সি স্কয়ার, এটাই হচ্ছে অ্যান্সার, শেষ। এখন কথা হচ্ছে ভাই তাহলে তো আমি দিক টিক তো আমি বুঝলাম না, কার দিকে কোন দিকে? শোনো, না বুঝলে সমস্যা নেই, মান তো তুমি বের করতে পারছো, এটা তো অনেক দূর নিয়ে গেছে তোমার। এবার তারপরে যদি একেবারে সবকিছু বুঝে বুঝে করতে চাও তাহলে আসো আসো, দেখো এই যে বেগ, এর বেগ এত, এর বেগ এত, কে বলছে এই কথাগুলো? বলছে কে? কে বলছে? কে? আমার চাইছে এর সাপেক্ষে এর বেগ, এর সাপেক্ষে যদি এর বেগ হয় তাহলে অবশ্যই এই বেগ 0.7c এ বলে নাই, 0.7c অন্য কেউ বলছে। বুঝতে পারছো আমার কথা কি? বুঝতে পারছো? এই বস্তুর বেগটা 0.8c, এই বস্তুর বেগটা, আর এই আর একটা বস্তু এদিক দিয়ে আসতেছে, এর বেগ 0.7c, এটা এ আর এটা বি, এর সাপেক্ষে এর বেগ চাইছে, তাহলে 0.7c এর সাপেক্ষে এর বেগ না, না এটা এর সাপেক্ষে এর বেগ, এটা দেওয়া নেই, এর সাপেক্ষে এর বেগ চাইছে, তার মানে 0.7c কে বলছে? 0.8c কে বলছে? কে বলছে এই বেগটা যে 0.8c এর বেগ, এটা কে বলছে? এই বেগটা যে 0.7c এই বেগ, কে বলছে? এটা বলছে কে? বলছে হচ্ছে এই যে এইখানে কেউ দাঁড়ানো, এইখানে কেউ স্থির দাঁড়ানো কোন পর্যবেক্ষক, এই যে স্থির দাঁড়ানো এই যে পর্যবেক্ষক, এ বলছে, এই যে পৃথিবীতে থাকা এই পর্যবেক্ষক বলছে। বুঝতে পারছো? তাহলে যে পর্যবেক্ষক স্থির সে বলছে আর কি, এই যে এখানে স্থির পর্যবেক্ষক এস কাঠামোর পর্যবেক্ষক বলছে। তাহলে এবার আসো, এর সাপেক্ষে এর বেগটা চাইছে, ঠিক আছে, আর এর বেগ 0.8c। এখন তোমার বুঝতে হবে কোনটা আমার ইউ, কোনটা আমার ইউ ড্যাশ, কোনটা আমার ভি, এটা তোমার বুঝতে হবে। দেখো এর সাপেক্ষে এর বেগ চাইছে না, এর সাপেক্ষে এর বেগ চাইছে, এ তো গতিশীল, অর্থাৎ এ হচ্ছে এস প্রাইম কাঠামো, এর সাপেক্ষে এর বেগ চাইছে, অর্থাৎ আমাদের ইউ ড্যাশটা বের করতে বলছে, ঠিক আছে। এর সাপেক্ষে এ 0.8c বেগে গতিশীল, তাহলে এটা ভি দেওয়া আছে, বুঝলা? বুঝতে পারলাম? আমি আরেকবার বলি, দেখো এর বেগ দেওয়া আছে, সেটা কেউ না কেউ বলছে, অর্থাৎ এ বলছে, স্থির কোন পর্যবেক্ষক সে বলছে। আমি যখন বলি একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড, তার মানে আমি অবশ্যই একটা স্থির পর্যবেক্ষক, আমার সাপেক্ষে গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড, নরমালি আমরা এই জিনিসটাই ভাবি, এই জিনিসটাই চিন্তা করি। তাহলে এর সাপেক্ষে এর বেগ 0.8c, এর সাপেক্ষে এর বেগ, বি এর বেগ 0.7c। এখন আমাদের চাইছে এর সাপেক্ষে বি এর বেগ, অর্থাৎ এর সাপেক্ষে এর বেগ চাইছে, তাহলে ওইটা হচ্ছে পাখি, পাখির বেগ চাইছে এই কাঠামোর সাপেক্ষে, যে কাঠামো গতিশীল, তাহলে এই যে বেগটা গতিশীল কাঠামোর বেগটা এটা ভি, আর এর সাপেক্ষে ওই পাখির বেগ চাইছে, অর্থাৎ ইউ ড্যাশ আমাদের চাইছে, আর এ দেখতেছে ওই যে পাখিটা এদিকে আসতেছে, তাহলে এ দেখতেছে ওই যে পাখিটার বেগ ইউ, বুঝছো? ইউ, তো সেই ইউটাই হচ্ছে এটা দেওয়া আছে, কিন্তু ইউ কত? ইউ হচ্ছে -0.7c। দেখো আমি কি বলছিলাম, এর সাপেক্ষে এর বেগ ধনাত্মক দিকে, ওকে প্লাস, ঠিক আছে। আমি ইউ ড্যাশটা বের করবো, আমি জানি না ইউ ড্যাশটা প্লাস না মাইনাস কি আসবে আমি জানি না। এর সাপেক্ষে এর বেগ ধনাত্মক দিকে ছিল, ওই যে যখন আমরা থিওরি করছিলাম, ডেরিভেশন করছিলাম, কিন্তু উল্টা দিকে, তার মানে মাইনাস। তাহলে ইউ আমার দেওয়া আছে এটা, ইউ ড্যাশ আমার বের করতে হবে, ভি আমার দেওয়া আছে। এখন তুমি যে কোনো সূত্রে যাইতে পারো, ইউ ইকুয়াল টু ইউ ড্যাশ প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ইউ ড্যাশ ভি বাই সি স্কয়ার। তুমি এই সূত্রেও যাইতে পারো, এখান থেকে তোমার ইউ ড্যাশের মানটা বের করতে হবে। তাহলে ইউ ড্যাশের মানটা যদি বের করো, ইউ এর মান কত? ইউ এর মান মাইনাস 0.7c, ইউ ড্যাশের মান বের করতে চাই, প্লাস ভি এর মান 0.8c, তারপরে 1 প্লাস ইউ ড্যাশের মানটা বের করতে চাই, ভি এর মানটা 0.8c প্লাস 0.8c আর কি, আর নিচে হচ্ছে সি স্কয়ার। তাহলে আসো দেখি কি পাওয়া যায়, ইউ ড্যাশ প্লাস 0.8c, এটার সাথে এটা গুণ করব, তাহলে মাইনাস 0.7c। এবার সি আর সি স্কয়ার কেটে নিচে একটা সি, তাহলে এটার সাথে যদি গুণ করি তাহলে প্লাস 0.8 ইউ ড্যাশ, 0.8 ইউ ড্যাশ বাই সি,
0.8 ইউ ড্যাশ বাই সি, তার সাথে গুণ এটা, অর্থাৎ মাইনাস 0.7 সি। এই সি আর এই সি কেটে গেল। তাহলে আমরা চাই কি ইউ ড্যাশ চাই, এই যে এখানে ইউ ড্যাশ আছে, তাহলে আমরা ইউ ড্যাশ চাই, এইখানে ইউ ড্যাশ আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এই পাশে আসলে প্লাস 0.8 0.7 0.8 0.7 ইউ ড্যাশ আর মাইনাস 0.7 সি আর মাইনাস 0.8 সি। তাহলে এখন এখান থেকে ইউ ড্যাশটা কমন নাও, এখান থেকে ইউ ড্যাশটা কমন নিলে 1 প্লাস ইউ ড্যাশটা কমন নিলে 1 প্লাস 0.8 ইন্টু 0.7 আর ওই পাশে হচ্ছে মাইনাস 1.5 সি। তাহলে এবার এইটা ওই পাশে নিয়ে ভাগ দাও, তাহলে অতএব ইউ ড্যাশ হবে মাইনাস 1.5 ভাগ 1 প্লাস 0.8 গুণ 0.7, তাহলে মাইনাস 0.9 করছো কেউ মাইনাস, এই তো মাইনাস 0.961 সি, অর্থাৎ মাইনাস আসছে। তাহলে এর কাছে এর বেগটাকে এই দিকে যাচ্ছে বলে মনে হবে, এর কাছে এর বেগটাকে এই দিকে যাচ্ছে বলে মনে হবে। এই যে মাইনাস চলে আসছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার চলে আসছে না? এইবার তোমার মতে ভাই এগুলো তো আমার কঠিন লাগলো, এগুলো তো এই যে কোনাকুনি গুণ টুন করে কি করছেন এগুলা। আচ্ছা তাহলে কি বের করতে বলছে? ইউ ড্যাশ। তো ইউ ড্যাশের ডিরেক্ট সূত্র লিখি। তো ভাই আমরা ইউ ড্যাশের ডিরেক্ট সূত্র লিখি, অর এই দেখেন ইউ ড্যাশের ডিরেক্ট সূত্র, আপনি পারেন না কিছু না, কত বড় করে করছেন। ইউ ড্যাশের ডিরেক্ট সূত্র কি ছিল? এই দেখেন, কই 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 রে, এই যে ইউ ড্যাশের ডিরেক্ট সূত্র, এই যে ইউ ড্যাশের ইউ মাইনাস বি 1 মাইনাস ইউ বি বাই সি স্কয়ার ছিল না? ডিরেক্ট সূত্র ইউ মাইনাস ভি 1 মাইনাস ইউ ভি বাই সি স্কয়ার। তাহলে ইউ হচ্ছে এটা মাইনাস 0.7 সি মাইনাস ভি, ভি হচ্ছে প্লাস 0.8 সি, এই যে প্লাস 0.8 সি। এবার 1 মাইনাস ইউ এর মান মাইনাস 0.7 সি, ভি এর মান প্লাস 0.8 সি ডিভাইডেড বাই নিচে সি স্কয়ার। তো করো এখান থেকে হিসাব করো, একই রকমই আসবে। তাহলে মাইনাস 0.961 সি आंसर। তো ভাই আমি এভাবে করব, করো, আমার কোনো আপত্তি আছে নাকি? কোনো আপত্তি নাই। ইউ ধরা বোঝো নাই? আচ্ছা ইউ পাখির বেগ না? এই যে পাখি পাখি, এটা পাখির মতো এই বেগটা, তো এ পরিমাপ করছে না, এ পরিমাপ করলে ইউ, আর এর সাপেক্ষে পরিমাপ করলে ইউ ড্যাশ। ভাই সহজ কথা, যে স্থির সে যে বেগটা পরিমাপ করবে সেটা ইউ না? দেখো তো ভাই, যে স্থির, আমরা যখন এই যে থিওরি ডেরিভেশন দেখলাম, যে স্থির কাঠামোতে আছে এস কাঠামোতে, সে পাখির বেগটা যখন পরিমাপ করবে ইউ না? এবার পাখি এদিকে যাচ্ছে না, পাখি আরো উল্টা দিকে যাচ্ছে, পাখি হয়ে গেছে বি বস্তু, সে আরো উল্টা দিকে যাচ্ছে, এই হচ্ছে ঘটনা। বুঝতে পারছো? তাহলে এ এটার বেগ দেখবে ইউ, যে গতিশীল আছে, যে গতিশীল আছে সে যখন বেগটা দেখবে দ্যাট ইজ ইউ ড্যাশ। তো সেটাই তো আমরা করছি, বুঝতে পারছি, সেটাই আমরা করছি। এবার তোমার আরেকটা শর্টকাট কথা বলে দিই, যে তুমি যদি এই ম্যাথে কোনটা কি ধরতে না পারো, তাহলে একটা শর্টকাট কথা বলে দিই, যার সাপেক্ষে বেগ চাইবে, যার সাপেক্ষে বেগ চাইবে, যার সাপেক্ষে বেগ চাইবে সে এস প্রাইম কাঠামো, সহজ হিসাব, সে এস প্রাইম কাঠামো, আর এস প্রাইম কাঠামো থেকে তুমি যে বেগটা পরিমাপ করবে সেটা ইউ প্রাইম, সহজ হিসাব। তাহলে যার সাপেক্ষে এর সাপেক্ষে বেগ চাইছে, এই আমার এস প্রাইম কাঠামো, তাহলে এস প্রাইম কাঠামো, এস প্রাইম কাঠামো সে তার সাপেক্ষে যে বেগটা পরিমাপ করবে সেটা তো ইউ ড্যাশ, আর এস প্রাইম কাঠামোর বেগ, ঠিক আছে, আর এস প্রাইম কাঠামো, এস প্রাইম কাঠামো ওর নিজের বেগ, এস প্রাইমের বেগ, সেই বেগটা হচ্ছে ভি, এই যে ভি হচ্ছে 0.8 সি, আর ও যে বেগটা পরিমাপ করবে সেই বেগটা হচ্ছে ইউ ড্যাশ। ও যদি অন্য কারো বেগ পরিমাপ করে তাহলে সেটা হচ্ছে ইউ ড্যাশ। বুঝতে পারছো? ওকে, তাহলে আরেকবার বলি, যার সাপেক্ষে যার সাপেক্ষে বেগ, সে যে বেগটা পরিমাপ করবে, আর ভালো লাগতেছে না বায়োলজি পড়ান? আসো বায়োলজি পড়াই, এই তো এগুলাই তো বায়োলজি। তাহলে শর্টকাট হচ্ছে
যার সাপেক্ষে বেগ হিসাব করতে বলবে সে হচ্ছে এস প্রাইম কাঠামো। এবার এস প্রাইম কাঠামো থেকে যদি কোনো বস্তুর বেগ মাপে তাহলে সেটা ইউ ড্যাশ, আর এস প্রাইম কাঠামো ওর যে বেগটা সেটা ভি। শেষ। ওকে, ডান। তাহলে বেগের আপেক্ষিকতার ব্যাপারটা গেল, আশা করি আমরা বুঝছি। এবার সুন্দর করে লিখো ভর শক্তি উপপাদ্য। ভর শক্তি উপপাদ্য। এবার নড়ে চড়ে বসো, এবার নড়ে চড়ে বসো। দেখো ইসাক স্যারের বইয়ের মূল পৃষ্ঠা দেখো, একেবারে কভার পেজটা দেখো। দেখো কি যেন একটা লেখা আছে, কি লেখা আছে? ইকুয়াল টু এমসি স্কয়ার। ওইটা আমরা এবার প্রমাণ করতে চাই, ভর শক্তি উপপাদ্য। দেখো ভর আসলে শক্তিরই একটা রূপ। আমরা চাইলে ভরকেও শক্তিতে কনভার্ট করতে পারি। আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে জেনে আসছি শক্তি শুধু শক্তিতে রূপান্তরিত হয়, এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। কথা সত্য। শক্তিকে আমরা ভরেও রূপান্তরিত করতে পারি, বা ভরকে আমরা শক্তিতেও রূপান্তর করতে পারি। আইনস্টাইন একটা বিখ্যাত সেই ভর শক্তির রূপান্তরের সূত্র আছে, ইকুয়াল টু এমসি স্কয়ার। তা আমরা সেটা একটু হিসাব নিকাশ করব, যে কোনো বস্তু যদি গতিশীল থাকে, গতিশীল যদি কোনো বস্তু থাকে, তাহলে তার যে মোট শক্তিটা আমরা পাই, সেই মোট শক্তি সেটা হচ্ছে ইকুয়াল টু এমসি স্কয়ার। সেই মোট শক্তিটা ইকুয়াল টু এমসি স্কয়ার। তো দেখি হয় কিনা, দেখি সেটা হয় কিনা। ধরো এই যে কোন একটা কাঠামো, এই যে পৃথিবী, তো পৃথিবীর যে কাঠামোটা সেই কাঠামোটা কি এস কাঠামো, এস। আর এটা হচ্ছে এস প্রাইম কাঠামো, এস প্রাইম। তো যখন একটা বস্তু তোমার হাতে যখন ছিল, তোমার হাতে যখন ছিল, স্থির যখন ছিল, তখন ভর ছিল এম নট, তখন ভর ছিল এম নট। এই যে তোমার হাতে যখন এই কাঠামোতে যখন বস্তুটা ছিল, একটা বস্তু, তখন ভর ছিল এম নট, তুমি তখন ভর মেপে রাখছিলে এম নট। এবার ওই বস্তুটাকে একটা রকেটের মধ্যে উঠাই দিছো, গত ক্লাসে আমরা দেখছিলাম, একটা রকেটের মধ্যে তুমি উঠাই দিছো, রকেটের মধ্যে। এবার এই বস্তুটা রকেটে করে চলে যাচ্ছে, তো তুমি যখন ওই ভরটা পরিমাপ যখন তুমি করবা, তখন সেটা পরিমাপ করবা এম। আমরা এম আর এম নটের মধ্যে একটা সুন্দর সম্পর্ক পাইছিলাম, এম ইকুয়াল টু এম নট নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার পাইছিলাম। ঠিক আছে, গতিশীল অবস্থায় ভর। আমরা চাই শক্তি, আমরা চাচ্ছি শক্তি। শক্তি কি? গতিশক্তি চাইতেছি, আমরা গতিশক্তি হিসাব করব, গতিশক্তি হিসাব করব। ভালো করে বুঝবা, আমি কি ওয়ার্ড গুলা লিখতেছি, কেমনে কেমনে যাব। গতিশক্তি হিসাব করব আমরা। তো গতিশক্তি হিসাব কেমনে করে? গতিশক্তি হচ্ছে বল প্রয়োগে বস্তুর বস্তুর কৃত কাজ, কৃত কাজ গতিশক্তির পরিবর্তন। পড়ছি না আমরা ফার্স্ট ইয়ারে, পড়ছি না? কৃত কাজ গতিশক্তির পরিবর্তন। তাহলে ডেল ই কে, ডেল ই কে এটা হচ্ছে সামেশন অফ ওয়ার্ক বা কৃত কাজ। যদি ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখি তাহলে ডি ই কে এটা ইকুয়াল টু এফ ডি এস কস থিটা। বুঝছো? এফ ডি এস কস থিটা যদি ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখি, গতিশক্তির ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র কৃত কাজ। এবার কাজ, আমি যদি গতিশক্তি বের করতে চাই, তাহলে কাজ বের করতে হবে, কাজ থেকে গতিশক্তি পাবো, কৃত কাজ বা গতিশক্তির পরিবর্তনই কৃত কাজ। এবার এই কৃত কাজ বের করতে গেলে বল লাগবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বল। এই যে দেখো বল লাগবে, বল। বলের সূত্র কি? এফ ইকুয়াল টু এম এ, তাই তো? এফ ইকুয়াল টু এম এ সবসময় সত্যি সূত্র না। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, এই নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলো, তুমি বললে এফ ইকুয়াল টু এম এ, তাহলে সে বুঝবে তুমি এখনো ক্লাস 8 এ পড়ো বা ক্লাস 9 10 এ পড়ো। নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলো, এটা বললে এফ ইকুয়াল টু এম এ বলবা না, তুমি বলবা নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি, ভরবেগের পরিবর্তনের হারই প্রযুক্ত বল। এফ ইকুয়াল টু এম এ তার একটা ফরম্যাট, জাস্ট তার একটা জাস্ট ফরম্যাট। তাহলে বল এফ, এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি, ডিডিটি অফ পি। এই ডিডিটি অফ পি, পি হচ্ছে ভরবেগ, ভরবেগ। এটা তিনটা ফরম্যাট হয়, এর তিনটা ফরম্যাট হয়। যেমন মনে করো এফ ইকুয়াল টু এম এ তার একটা ফরম্যাট আর কি। যেমন মনে করো তুমি বল প্রয়োগ করলা, বল প্রয়োগে 1, ধরো বল প্রয়োগে বস্তুর ভরের পরিবর্তন হলো না, বেগের পরিবর্তন হলো, তাহলে ভর ধ্রুবক, ভর বাইরে আসলো, তাহলে এফ ইকুয়াল টু এম চলে আসলো বাইরে। দেখো ডিভিডিটি, এই ডিভিডিটি মানে ত্বরণ, তখন আমরা এফ ইকুয়াল টু এম এ পাই যদি ভর ধ্রুবক থাকে। তাহলে ভর ধ্রুবক থাকলে এই সূত্র, ভর ধ্রুবক থাকলে এই সূত্র। দেখো আরেকটা ফরম্যাট,
ধরো বল প্রয়োগ হলো, বল প্রয়োগে ভরের পরিবর্তন হলো না, সরি বেগের পরিবর্তন হলো না, ভরের পরিবর্তন হলো। দেখো নিউটন সাহেব বলছে ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। সেই ভর বেগ পি এম ভি, এম আর ভি দুটো রাশি, এম কনস্ট্যান্ট ভি পরিবর্তন হলে এটা, এবার ভি কনস্ট্যান্ট এম যদি পরিবর্তন হয় যে কনস্ট্যান্ট সে বাইরে আসবে, তাহলে এফ ইকুয়াল টু এবার ভি বাইরে আসবে। ওই যে রকেটের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতো, ঠিক আছে, রকেটের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতো আর কি। তাহলে ভি কনস্ট্যান্ট ডিএম ডিটি আর কি। তাহলে এইটা হচ্ছে কখন, যখন বেগ অপরিবর্তনশীল, বেগ ধ্রুবক থাকলে, বেগ ধ্রুবক থাকলে। এবার কথা হচ্ছে দুটোই যদি চলক থাকে, দুটোই পরিবর্তন, এম এরও পরিবর্তন ভি এরও পরিবর্তন, তখন বলের সূত্র, আসলে মূল সূত্র এটাই, তখন এম কে বাইরে রেখে ডিভি ডিটি, এম কে বাইরে রেখে ডিভি ডিটি আর ভি কে বাইরে রেখে ডি এম ডিটি, যখন দুইটাই পরিবর্তনশীল, যখন এম ও ভি উভয়ই চলক, উভয়ই যখন চলক, তখন সূত্র হবে এটা। এটা থেকে উপরে দুইটা যাওয়া যায় কেমনি, দেখো ডিভি ডিটি, তো ডিভি ডিটি ভি যদি কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্ট এটা জিরো, তাহলে এফ ইকুয়াল টু ভি ডিএম ডিটি। এটা যদি এম কনস্ট্যান্ট হয়, এটা জিরো, এম কনস্ট্যান্ট এটা জিরো, তখন এফ ইকুয়াল টু এম ডিভি ডিটি। এটা কি আমার কথা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে সূত্র। তাহলে আমাদের গতিশক্তি লাগবে, গতিশক্তির জন্য কাজ লাগবে, কাজের জন্য কাজ বের করার জন্য বল লাগবে, আর বলের সূত্র হচ্ছে এটা। এখান থেকে আমাদের শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে চলো তো দেখি। আচ্ছা, আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে গতিশক্তির সূত্র ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এটা আমরা কেমনে বের করতাম মনে পড়ে? এটা কেমনে বের করতাম, এটা যদি মনে পড়ে তাহলে তুমি এখন এটা পারবা। ধরো একটা স্থির বস্তু যার আদিবেগ u0, এই বস্তুর উপর বল প্রয়োগ হইল, বল প্রয়োগে বস্তু এখানে আসলো, কতটুকু বল প্রয়োগ হইলো, এফ বল প্রয়োগ হইলো, এফ বল প্রয়োগে বস্তুর এখান থেকে এই পর্যন্ত সরণ ঘটলো এস, বলের দিকে সরণ, বল যেদিকে সেদিকে ধরো সরণ ঘটছে, তাহলে মধ্যবর্তী কোণ ধরো 0 ডিগ্রি থেটা, মধ্যবর্তী কোণ থেটা ধরো 0 ডিগ্রি। বল প্রয়োগে বস্তু এখান থেকে এখানে আসছে, বল প্রয়োগে বস্তু ত্বরণ হয়, ত্বরণ হলে বেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয়ে শেষ বেগ হলো ভি। তাহলে আমরা গতিশক্তি হিসাব করতে চাই, ভাই গতিশক্তির পরিবর্তন কৃত কাজ, গতিশক্তির পরিবর্তন হচ্ছে কৃত কাজ, কৃত কাজই গতিশক্তির পরিবর্তন। তাহলে ওই যে ডেল ই কে বা ডি ই কে, এটা হচ্ছে কৃত কাজ। তো কৃত কাজ কি, এফ ডিএস cos 0 ডিগ্রি, এফ ডিএস cos 0 ডিগ্রি, ঠিক আছে? এবার আসো ডিই কে আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে তো আমি টোটাল গতিশক্তি পাবো, তাহলে ডিই কে ধরো আদিতে বেগ ছিল 0, তাহলে গতিশক্তি 0, বেগ 0 মানে গতিশক্তি 0, টি সময় পর বেগ ভি, তাহলে গতিশক্তি ই কে, এই যে ই কে সমান সমান এফ ডিএস, একে ইন্টিগ্রেশন করবে, ইন্টিগ্রেশন এফ ইকুয়াল টু কি এম এ আর এ মানে ডিভি ডিটি, ঠিক আছে, এ মানে ডিভি ডিটি, বা এভাবেও লিখতে পারি যে এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি, ওই একই কথা, ডিডিটি অফ পি, আর পি মানে কি এম ভি, ঠিক আছে? তাহলে এভাবে আমরা লিখতে পারি যে এম এ মানে ডিভি ডিটি আর এটা ডিএস cos 0 1। এবার ডিএস ডিটি মানে ভি, দেখো এটাকে ডিই কে যদি ইন্টিগ্রেট করি তাহলে ই কে, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কত হয় এক্স, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে এক্স, তাহলে ডিই কে ইন্টিগ্রেট করলে ই কে গতিশক্তি ই কে, যার লোয়ার লিমিট 0, আপার লিমিট ই কে, এম ধ্রুবক চলে আসলো বাইরে, ভালো কথা। ডিএসডিটি ভালো করে খেয়াল করো, ডিএসডিটি মানে ভি, ভি ডিভি, বেগের সাপেক্ষে ইন্টিগ্রেশন, বেগের লিমিট ছিল 0, বেগের লিমিট ভি, তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি এখানে করলে ই কে মাইনাস 0, এই যে ই কে মাইনাস 0 এম, আর ভি ডিভি একে ইন্টিগ্রেশন করলে ভি স্কয়ার বাই 2, যার লোয়ার লিমিট 0, আপার লিমিট ভি। দেখো তো গতিশক্তি কি পাইলাম, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। সেম ভাবে সেম হিসাব করব, এইখানেও সেম হিসাব নিকাশটা করব। তাহলে চলো তো দেখি সেম হিসাব নিকাশটা করি। আসো, একটা বস্তু আছে, এই বস্তুটা স্থির অবস্থায় আছে, এই যে এস কাঠামোতে ছিল বস্তুটা স্থির অবস্থায়, স্থির অবস্থায় যখন ছিল তখন তার কোনো বেগ ছিল না, বেগ যখন ছিল না তখন এই বস্তুটার ভর ছিল এম ইকুয়াল টু এম নট, ভর এম নট, নিশ্চল ভর, ঠিক আছে? তুমি তখন এই যে নিশ্চল অবস্থায় ভর মাপতেছিলা, যখন স্থির ছিল তুমি তখন এই কাঠামোতে ভর মাপছিলা। এইবার এই বস্তুটাকে দুম করে একটা ধাক্কা দিছো আর কি,
মানে এরকম ধাক্কা মানে ঠেলেই নিয়ে গেছো আর কি, বল দিয়ে ঠেলে নিয়ে গেছো। এই দেখো এইভাবে কিন্তু বল প্রয়োগ হয় না, বল প্রয়োগ করে হাত সরাই নিলাম, এই যে বল প্রয়োগ করে হাত সরাই নিলাম, এরকম এটা কিন্তু বল হয় না। যতক্ষণ ধরে বস্তুর স্মরণ হবে ততক্ষণ বল থাকতে হবে আর কি, যতক্ষণ ধরে স্মরণ হবে ততক্ষণ বল থাকতে হবে। তাহলে মনে করো এই বস্তুটাকে আমি জোরে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি, তো ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে, এই যে বস্তুর বেগ বেগ হয়ে যাচ্ছে, যে বেগ বোঝানোর জন্য একটু এরকম দিচ্ছি আর কি, এরকম দাগ দিচ্ছি যে বেগ হচ্ছে আর কি, বেগ নিয়ে ছুটে যাচ্ছে বস্তুটা। তাহলে এবার অনেক বেশি বেগ হয়ে গেছে এই বস্তুটার বেগ অনেক, ঠিক আছে, বেগ হয়ে গেছে ভি। এখন এই বেগটা আলোর বেগের কাছাকাছি বেগ, তাহলে তো ভর আর এম নট নাই, এত বল প্রয়োগ করছি, ভর আর এম নট নাই, ভর হয়ে গেছে এখন গতিশীল ভর হয়ে গেছে এম, তাহলে এম ইকুয়াল টু এম নট, যখন ভি ইকুয়াল টু ভি, বেগ যখন ভি ইকুয়াল টু ভি, তখন ভর এম ইকুয়াল টু আর এম নট নেই, তখন ভর এম ইকুয়াল টু এম হয়ে গেছে, বুঝতে পারছো, এম ইকুয়াল টু এম, ওই যে ভর পরিবর্তন হয়ে গেছে। তাই আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগে বস্তু এখান থেকে এখানে সরছে, ধরো বলের দিকে স্মরণ করছে, বলের দিকে স্মরণ করছে, এইটা হচ্ছে টোটাল স্মরণ, বস্তুর টোটাল স্মরণ। তো বল প্রয়োগ হচ্ছে এফ, এফ বল যেদিকে প্রয়োগ করছি সেদিকেই স্মরণ করছে, মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে 0 ডিগ্রি। এইবার এখান থেকে খুবই ক্ষুদ্র একটা স্মরণ নিলাম, খুবই ক্ষুদ্র একটা ডিএস স্মরণ। এবার আমরা এখান থেকে গতিশক্তিটা বের করতে চাই, যে এই বস্তু কত গতিশক্তি অর্জন করলো এটা আমরা বের করতে চাই। আগে তার গতিশক্তি কত ছিল, বেগ 0 ছিল, এখানে গতিশক্তি 0 ছিল, তাহলে এই পয়েন্টে গতিশক্তি, এখানে গতিশক্তি 0 ছিল, এই পয়েন্টে গতিশক্তি ই কে ছিল 0, ই কে ছিল 0, আর এই পয়েন্টে আসার পরে তার গতিশক্তি ই কে, এটাই তো আমরা বের করতে চাই, ঠিক আছে। এই বস্তুর উপর বল প্রয়োগ করছি, বল এফ, তাহলে আসো আগে প্রযুক্ত বলের কাহিনী করি। বল এফ, এফ ইকুয়াল টু এম এ, এই যে এম এ লিখে ফেলছি, শেষ, এফ ইকুয়াল টু এম এ, কি মজা, ঠিক আছে। এম ইকুয়াল টু এম মানে শোনো, এম দিয়ে ভর বুঝাইছি, এই এম দিয়ে ভর বুঝাইছি, তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এটা বুঝো, যে আগে ছিল ভর এম নট, এখন ভর এম, এই যে এভাবে বুঝো। আমি আগে এম দিয়ে ভর বুঝাচ্ছিলাম, যে ভর দেখো চেঞ্জ হয়ে গেছে, যখন বেগ আলোর বেগের কাছাকাছি বেগ, তাহলে ভর আর এম নট নেই, ভর হয়ে গেছে এম, এই যে বেগ ভি থেকে 0 থেকে ভি আর কি, এফ ইকুয়াল টু এম, সুন্দর না, কখনোই সুন্দর না, পচা জিনিস। এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি, এইবার ডিডিটি অফ পি, পি মানে এম ভি, এইবার এম কে বাইরে বের করে নে, ভি কে ডিফারেন্সিয়েশন, নো, এম ও পরিবর্তন হয়ে গেছে, এম ও পরিবর্তন হয়ে গেছে, বেগেরও পরিবর্তন হচ্ছে, ত্বরণ হচ্ছে, বল প্রয়োগে ত্বরণ হচ্ছে। তাহলে এবার কি হবে, এম কে বাইরে বের করে ইউভি মেথড ডিভিডিটি, আর ভি কে বাইরে বের করে ডিএমডিটি। দেখো বল প্রয়োগে বস্তুর বেগ বাড়তেছে, বেগ 0 থেকে বেগ বাড়তেছে, বেগও পরিবর্তনশীল, আর যত বেগ বাড়তে থাকবে ভরেরও চেঞ্জ হচ্ছে, ভরেরও চেঞ্জ হচ্ছে, তাহলে ফরম্যাটটা এরকম। তাহলে অতএব প্রযুক্ত বলের সূত্র এটা, এটা হচ্ছে বলের সূত্র। এইবার আসো, এবার আসো আমরা চাই কৃত কাজ, কৃত কাজ, এটা আমাদের দরকার, ঠিক আছে। কৃত কাজ থেকে আমরা গতিশক্তি পাবো আর কি। তো ডিএস সরণে, ডিএস খুবই ক্ষুদ্র সরণে, ডিএস ক্ষুদ্র সরণে কাজ, ক্ষুদ্র সরণে কৃত কাজ, খুবই ক্ষুদ্র কৃত কাজ, খুবই ক্ষুদ্র কৃত কাজ, ডিডব্লিউ এফ ডিএস cos 0 ডিগ্রি, দ্যাট মিন্স এফ ডিএস, এটা ঠিক আছে। এবার এই এফ ইকুয়াল টু এটা নিয়ে বসাই, এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি ইনটু ভাই ডিএস। আসো গুণ করে দাও, তো গুণ করে দাও, এম ডিভিডিটি ডিএস ভি ডিএমডিটি ডিএস। এবার একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, ডিএস বাই ডিটি, এটা ডিএস বাই ডিটি, বলো এটা কি, ডিএস ডিটি এটা কি, ভি, তাহলে এম ভি দেখো ডিএস বাই ডিটি মানে ভি, তাহলে এম ভি ডিভি পড়ে থাকলো, এম ভি ডিভি, ওকে গুড। আবারও ডিএস ডিটি ভি একটা আছে, ডিএস ডিটি আর একটা ভি, তাহলে ভি স্কয়ার ডিএম পড়ে থাকলো, এই যে এটা পড়ে থাকলো, বোঝা গেছে। এটা হচ্ছে ডিডব্লিউ,
তো থাকুক, ডিডব্লিউ ইকুয়াল টু এটা আমরা পাইছি, এটা থাকুক। এইবার তোমার আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে আমরা তো ওই যে ভরের সূত্র জানতাম না, যে এই যে ভর এম, ভি বেগে যখন ভি বেগ আসলো এখানে, যখন ভি বেগ অর্জন করলো টি সময় পরে, সেই এম হচ্ছে ভরের আপেক্ষিকতা সূত্র অনুযায়ী এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এবার একটা কাজ করি, আমরা এটাকে একটু বর্গ করি, বর্গ করলে এম স্কয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, বর্গ করে একেবারে কোণাকুণি গুণ করে দিচ্ছি। এম স্কয়ার এটাকে বর্গ করে এর সাথে গুণ করে দিলাম, ইকুয়াল টু এম নট স্কয়ার, তাহলে বর্গ করে পাই, বর্গ করে এক লাইন গ্যাপ দিয়ে কোণাকুণি গুণ করে দিলাম। তাহলে এবার আসো এম স্কয়ার সি স্কয়ার, এই যে নিচে সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইকুয়াল টু এম নট স্কয়ার। এবার এম নট স্কয়ার সি স্কয়ার এখানে গুণ হবে, তাহলে এম স্কয়ার সি স্কয়ার মাইনাস এম স্কয়ার ভি স্কয়ার ইকুয়াল টু এম নট স্কয়ার সি স্কয়ার। বুঝছো? এবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তো এই লাইনটারে, এই লাইনটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। তাহলে আসো টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, টি এর সাপেক্ষে ভাই সি স্কয়ার ধ্রুবক যাবে বাইরে, এম কিন্তু পরিবর্তন হচ্ছে, তাহলে 2m শেষ না, 2m dm dt, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এবার মাইনাস, ভালো করে বুঝবা কিন্তু এই লাইনটা, লেখা বাদ, বুঝছো? এম স্কয়ার সি স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করছি, সি স্কয়ার তো আলোর বেগ ধ্রুবক, একমাত্র ধ্রুবকই তো আলোর বেগ, সি স্কয়ার গেল বাইরে, এম স্কয়ার কে করলে 2m dm dt। এবার এম স্কয়ার ভি স্কয়ার একে ডিফারেন্সিয়েট করব, এম স্কয়ার ভি স্কয়ার দুটাই চলক, দুটাই পরিবর্তন, তাহলে ভাই ইউভি মেথড দিলাম, এই যে মাইনাস একটা ব্র্যাকেট আগে দিলাম, এম স্কয়ার কে আমি রাখলাম, রেখে ভি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2v dv dt, 2v dv dt, তারপরে প্লাস ভি স্কয়ার কে আমি রাখলাম, এবার ভি স্কয়ার কে রাখবো, এম স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2m dm dt, 2m dm dt, আর এই পাশে ডিফারেন্সিয়েশন করলে 0। ঠিক আছে, অন্তরীকরণ, এম নট স্কয়ার সি স্কয়ার, এম নট ধ্রুবক সি স্কয়ার ধ্রুবক, এম নট ধ্রুবক সি স্কয়ার ধ্রুবক, তাকে যদি ডিফারেন্সিয়েট করি কত হবে? 0 হবে, তাকে 0 হবে। এইবার দেখো ডিটি 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 গুণ করে দাও উভয় পক্ষে, ডিটি ডিটি বাদ, ডিটি বাদ, ডিটি বাদ, উভয় পক্ষে ডিটি গুণ করে দিলে তাহলে থাকে কি? থাকে হচ্ছে ডিটি এবং 2m বাদ দিয়ে দাও, দেখো ডিটি এবং 2m, 2m 2 একটা m, 2m কাটাকাটি, তাহলে ডিটি আর 2m বাদ দিয়ে দাও তো, তাহলে সি স্কয়ার ডিএম, সি স্কয়ার ডিএম, এই যে 2m ডিটি বাদ, মাইনাস এখান থেকে আবার 2m বাদ দাও, তাহলে mv ডিভি, মাইনাসে প্লাসে মাইনাস, 2m বাদ দিয়ে দাও, তাহলে ভি স্কয়ার 2m বাদ ডিটি বাদ, তাহলে ভি স্কয়ার ডিএম ইকুয়াল টু 0। বুঝতে পারছো? বলো। এবার একটু দেখো তো এই লাইনটা, একটু খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো, অতএব সি স্কয়ার ডিএম এটা সমান সমান সি স্কয়ার ডিএম, এটা সমান সমান এই দুইটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এম ভি ডিভি ওই পাশে, ভি স্কয়ার ডিএম, ভি স্কয়ার কি রে, এখানে কি ভূতে ধরছে নাকি, কি ব্যাপার? ভি স্কয়ার কি, কোথাও কোনো পোকা পড়ছে নাকি? কি রে, এই জায়গায় সেন্সর কাজ করতেছে না নাকি? ভি প্লাস এম ভি ডিভি প্লাস ভি স্কয়ার ডিএম, হ্যাঁ এবার হয়েছে, তাও সমস্যা। প্লাস ভি স্কয়ার ডিএম, ঠিক আছে, এম ভি ডিবি ওই পাশে গেল, ভি স্কয়ার ডিএম,
এটাকে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ বললাম, আর এইটাকে 1 নম্বর সমীকরণ বললাম। এই যে dw সমান সমান, অতএব dw সমান সমান কি, বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। এখন আসো, বোর্ডে দেখো। এখন আমরা গতিশক্তি চাই, গতিশক্তি চাই, ঠিক আছে? গতিশক্তি চাই আমরা। তাহলে কাজ শক্তি উপপাদ্য থেকে, কাজ শক্তি উপপাদ্য থেকে কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, এই যে গতিশক্তির পরিবর্তন খুবই ক্ষুদ্র গতিশক্তির পরিবর্তন, খুবই ক্ষুদ্র কৃত কাজ ডিডব্লিউ। তাহলে ডি ই কে এটা সমান সমান ডিডব্লিউ। দেখো ডিডব্লিউ ভালো করে দেখো, ডিডব্লিউ মানে এম ভি ডিভি ভি স্কয়ার ডিএম, বসাই এম ভি ডিভি ভি স্কয়ার ডিএম। তাকাও 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 তাকাও, এম ভি ডিভি দেখছো কত সুন্দর জিনিস, এম ভি ডিভি ভি স্কয়ার ডিএম মানে সি স্কয়ার ডিএম, দেখছো? সি স্কয়ার ডিএম বসাও। তাহলে ডি ই কে এটা সমান সমান সি স্কয়ার ডিএম। আমাদের ই কে ডি কে দরকার, সরি ই কে দরকার, এটা হলো ডি ই কে। তাহলে ডি ই কে থেকে কিভাবে ই কে পাবো, গতিশক্তি পাবো, কাইনেটিক এনার্জি কিভাবে পাবো বলো? কি করলে পাবো? ইয়েস, ইন্টিগ্রেশন করলে। ইন্টিগ্রেশন ডি ই কে ইন্টিগ্রেশন সি স্কয়ার ডিএম। সবাই একটু সুন্দর করে বোর্ডে তাকাও, দেখো ভালো করে বুঝবা। ডি ই কে, তাহলে আমার গতিশক্তির লিমিট লাগবে। চলো চিত্রে চলে যাই। গতিশক্তির লিমিট 0 থেকে ই কে, 0 থেকে এই যে 0 থেকে ই কে, সি স্কয়ার ডিএম এম এর সাপেক্ষে, এম এর লিমিট লাগবে, চলে যাই এম নট থেকে এম নট থেকে এম, বোঝা গেছে? ডিই কে যোগজীকরণ করলে ই কে, যার লোয়ার লিমিট 0 আপার লিমিট ই কে, সি স্কয়ার বাইরে গেল, ডিএম কে ইন্টিগ্রেট করলে এম, লোয়ার লিমিট এম নট আপার লিমিট এম। তাহলে এখানে ই কে মাইনাস 0, সি স্কয়ার এম মাইনাস এম নট। অতএব গতিশক্তি ই কে ইকুয়াল টু, দেখো সাজায় লিখলে এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গতিশক্তি সূত্র। ক্লাসিক্যাল ফিজিক্সের গতিশক্তি সূত্র আমরা জানতাম ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ভুলে যাও, ওগুলো আর চলবে না। ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ভুলে যাও, এগুলো চলবে না। ই কে ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার, এম নট সি স্কয়ার, বুঝছো? দেখো এবার ই কে এটা ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। আচ্ছা সবাই একটু বোর্ডে দেখো, বোর্ডে দেখো। বস্তুর যখন বেগ ছিল না, বস্তুটা যখন স্থির তোমার হাতে ছিল, তখন ভর কত ছিল? এম নট ছিল। তাহলে এই যে দেখো ভর এম নট, এই যে সি স্কয়ার, এই যে এনার্জিটা দেখো, এই যে যতটুকু এনার্জি, এইটুকু এনার্জি হচ্ছে রেস্ট এনার্জি বা নিশ্চল ভর শক্তি, বাংলায় বললে নিশ্চল শক্তি বা রেস্ট এনার্জি, ঠিক আছে? এটা নিশ্চল শক্তি, রেস্ট এনার্জি। তাহলে ই কে ইকুয়াল টু গতিশক্তি ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার, নিশ্চল বা স্থিতি শক্তি, স্থির অবস্থার শক্তি আর কি। তাহলে স্থির অবস্থার শক্তি হচ্ছে এটা, স্থির অবস্থার কোনো বেগটেগ নাই, কোনো বেগ নাই, কোনো গতিশক্তি নাই, তখন শক্তি এটা। এটা হচ্ছে স্থির অবস্থার শক্তি, স্থির অবস্থার শক্তি। ব্যাপারটাকে এভাবে চিন্তা করো, স্থিতি শক্তি, স্থির অবস্থার শক্তি বা স্থিতি শক্তি। এইটারে এই পাশে নিয়ে আসো, গতিশক্তির সাথে ও একটু যোগ হয়ে যাক, এটাকে এই পাশে নিয়ে আসো, ই কে প্লাস এটাকে এই পাশে নিয়ে আসো, এম নট সি স্কয়ার ইকুয়াল টু এম সি স্কয়ার, এম নট সি স্কয়ার স্থিতি অবস্থার শক্তি, এটাকে আমরা বলি ই নট দিয়ে প্রকাশ করি,
তাহলে ইকে প্লাস এটা হচ্ছে ই নট স্থির অবস্থার শক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার। ভালো করে খেয়াল করো, গতিশক্তি প্লাস স্থির অবস্থার শক্তি, গতিশক্তি প্লাস স্থিতি শক্তি, মোট শক্তি, টোটাল এনার্জি। তাহলে অতএব টোটাল এনার্জি ই ইকুয়াল টু এম সি স্কয়ার। দাও একটা তালি দাও, একটা হাতে তালি দাও। ই ইকুয়াল টু এম সি স্কয়ার, এই সেই বিখ্যাত সূত্র। দাও এবার দুইটা নোবেল প্রাইজ পাঠিয়ে দাও, দুইটা নোবেল পাঠিয়ে দাও আমার জন্য। ভাই এই প্রুফটা কি লাগবে? কোনো প্রুফই তো লাগে না, ঠিক আছে? মে আই গো টু ওয়াশরুম? যাও তুমি যাও, ওয়াশরুমে যাই ঘুমাও। হয়ে গেল ইকুয়াল টু এমসি স্কয়ার প্রমাণ ডান। তাহলে এভাবে আমরা পেয়ে গেলাম ইকুয়াল টু এমসি স্কয়ার। তাহলে মাথায় রাখবা, মাথায় রাখবা নিশ্চল ভর শক্তি, এটা কিন্তু ম্যাথ করার জন্য খুব ইম্পর্টেন্ট। নিশ্চল ভর শক্তি বা স্থির অবস্থার শক্তি ই নট হচ্ছে এম নট সি স্কয়ার, ঠিক আছে? গতিশক্তি, গতিশক্তি ই কে হচ্ছে এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। এই দুইটা যোগ করলে মোট শক্তি, যোগ করো মোট শক্তি। তাহলে মোট ওই বস্তুটার শক্তি ইকুয়াল টু, যোগ করলে এটা এটা কাটা এম সি স্কয়ার, এটা হচ্ছে মোট শক্তি। তাহলে ম্যাথ করার জন্য এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কাজে লাগবে। এবার কথা হচ্ছে ভাই তাহলে গতিশক্তির সূত্র তো ই কে ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। আমি বললাম হ্যাঁ। তো ভাই আমরা যে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার শিখছিলাম, আমরা যে ক্লাসিক্যাল ফিজিক্সে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে বা নিউটনের মেকানিক্স অধ্যায়ে আমরা যে গতিশক্তির সূত্র ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার দিয়ে ম্যাথ করছি, তা তো ভুল হয়ে গেছে। আমরা তো ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার দিয়ে করছি, তাহলে তো এটা তো করা অন্যায় হয়ে গেছে, এটা তো করা ঠিক হয়নি। তাহলে কি আমাদের আবার ভাই ফার্স্ট ইয়ারে ফেরত যাওয়া লাগবে, আবার নতুন করে ফার্স্ট ইয়ারে পড়াশোনা শুরু করা লাগবে, আবার সব ঠিক করা লাগবে? উত্তর হচ্ছে না, সূত্রগুলা আবার নতুন করে ঠিক করার দরকার নাই। ক্লাসিক্যাল ফিজিক্সে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ওটা ঠিক আছে। যদি বেগের মান সি এর তুলনায় অনেক 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 কম হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ই ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার এখান থেকেই হাফ এম ভি স্কয়ার আসে, এখান থেকেই আসে, ঠিক আছে? তো চলো তো দেখি আসলেই আসে কিনা। তাহলে ভি এর মান যদি সি এর তুলনায় অনেক অনেক কম হয়, তবে 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 মডার্ন ফিজিক্সের গতিশক্তি, মডার্ন ফিজিক্সের কাইনেটিক এনার্জি ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্রকে সমর্থন করে, সূত্রকে সমর্থন করে। তাই কি দেখি তো। তাহলে গতিশক্তি সূত্র ই কে ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। ওকে, তাহলে কোন একটা বস্তু স্থির অবস্থায় যখন ছিল তখন তার ভর এম নট, এবার সে যখন বেগ নিয়ে গতিশীল এবং এই বেগটা যখন আলোর বেগের কাছাকাছি বেগ, তখন তো ভর চেঞ্জ হয়ে এম হয়ে যাবে। তো তখন এই যে এম গতিশীল অবস্থার ভর এম, স্থির অবস্থায় ভর ছিল এম নট, তাহলে এই যে এম সেই এম হবে এম নট নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইন্টু সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। একটা কাজ করতে পারি আমরা, এম নট সি স্কয়ারটাকে কমন নিতে পারি। তাহলে এম নট সি স্কয়ারটাকে আমি কমন নিলাম, কমন নিলে এখানে থাকলো 1 রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস 1, এম নট সি স্কয়ারকে কমন নিয়ে নিছি। তাহলে এম নট সি স্কয়ার রুট 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার তার পাওয়ার কত? হাফ। 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার নিচে পাওয়ার হাফ, তাহলে উপরে আসলে -1/2 -1। এইবার দেখো দ্বিপদী বিস্তৃতির সূত্র, দ্বিপদী বিস্তৃতির সূত্র মনে আছে? আচ্ছা মনে না থাকলে সমস্যা নেই, আসো মনে করে 1 প্লাস x টু দি পাওয়ার n, 1 প্লাস n x প্লাস n n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল টু x স্কয়ার প্লাস ডট 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 ডট। তাহলে দেখো তো m নট c স্কয়ার, এই যে
কোনটাকে কি 1 দেখো 1 প্লাস এক্স, তাহলে মাইনাস সহ এইটা হচ্ছে আমাদের এক্স, আর এই যে পাওয়ার এটা হচ্ছে আমাদের এন। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করি এখানে 1 প্লাস এন এক্স, এন এন হচ্ছে মাইনাস হাফ, এক্স এক্স হচ্ছে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, প্লাস ডট 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 এই যে লাস্টে গিয়ে মাইনাস 1, এই ডট ডট গুলা বাদ। কেন উচ্চঘাত গুলাকে বাদ দিলাম কেন? তার কারণ ভি এর মান এই যে শর্ত অ্যাপ্লাই করলাম, ভি এর মান সি এর তুলনায় অনেক কম। তো ভি এর মান যদি সি এর তুলনায় অনেক অনেক কম হয়, ভি যদি সি এর তুলনায় অনেক অনেক কম হয়, তাহলে ভি বাই সি এটা তো 1 এর তুলনায় অনেক কম। তো এবার ভি স্কয়ার বাই সি স্কয়ার এটা টেন্ডস টু 0, ঠিক আছে, ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু টেন্ডস টু 0। তারপরে এর পাওয়ার দেখো, তাও একটা পদ রাখলাম ভদ্রতার খাতিরে, একটা পদ রাখছি 1 প্লাস nx। এবার এর পরে যেগুলো আছে, এরপরে তো এর পাওয়ার 1 প্লাস nx, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল টু x স্কয়ার, অর্থাৎ এটার উপরে স্কয়ার, অর্থাৎ v টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4। ভাই এগুলো তো একেবারে টেন্ডস টু 0। আমি তাও একটা পদ রাখছি, একেবারে শুধু এক রাখলে কেমন হয় না, না একেবারে শুধু এক রাখলাম কেমন হয় না, 1 প্লাস nx একটা রাখছি। এবার 1 আর 1 কাটো, 1 এবং 1 কাটো, দেখো m নট c স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 2 বা উপরে ভি স্কয়ার নিচে 2 সি স্কয়ার, সি স্কয়ার আর সি স্কয়ার কাটাকাটি। তাহলে অতএব গতিশক্তি ই কে, কাইনেটিক এনার্জি ই কে, দ্যাট ইজ হাফ এম নট ভি স্কয়ার, হাফ এম নট ভি স্কয়ার। এইবার তুমি আমার একটু বলো তো ভাই, বস্তুর বেগ যদি অনেক কম হয়, অনেক অনেক কম আলোর বেগের তুলনায়, তাহলে কি এম আর এম নট কি আলাদা কোনো জিনিস হয়? ভি এর মান যদি দেখো, ভি এর মান যদি সি এর তুলনায় অনেক কম হয়, তাহলে একটা বস্তুর ভর, এই ভর বেগের মান অনেক অনেক কম, তাহলে কি এর ভরের তেমন কোনো চেঞ্জ হয়? তখন তো এম আর এম নট এগুলো তো একেবারে মানে পরস্পরের খুবই কাছাকাছি। তাহলে এম নট যা এমও তো তাই, আসলে এম নট যা এমও তাই, মানে ভরের তো আর কোনো আপেক্ষিকতা ধরা হয় না তখন। তাহলে ই কে ইকুয়াল টু তখন এই যে এটা হাফ এম ভি স্কয়ার। দেখো তো ফেরত আসলো কিনা, আসলো, ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্র আসলো। তাহলে আমরা নতুন করে আবার সবকিছু ঠিকঠাক করবো, নো নিড, কোনো দরকার নেই, ঠিক আছে। এবার আসো একটা সম্পর্ক দেখাও যে ভরবেগ দেখাও যে ভরবেগ শক্তি, ভরবেগ ও শক্তির সম্পর্ক। দেখো শক্তি বলতে মোট শক্তি বুঝবো, শক্তির সম্পর্ক দেখাও যে এটা যে ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, ঠিক আছে, ই ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। এটা দেখাইতে হবে। আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে জানতাম গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক ই কে ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। তো ওখানে ছিল গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক, গতিশক্তি আর ভরবেগ। এখানে শক্তি আর ভরবেগের সম্পর্ক, শক্তি এবং ভরবেগ ই এবং পি এর সম্পর্ক। তো দেখাইতে হবে যে ই আর পি এর সম্পর্ক এটা। তো দেখাই আসো তো দেখি, এটা দেখাইতে হবে। আচ্ছা এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, বর্গ করে দাও এম স্কয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু এম নট এর স্কয়ার। এবার এম স্কয়ার সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইকুয়াল টু এম নট স্কয়ার। এবার সি স্কয়ার দিয়ে গুণ করে দাও, এম স্কয়ার সি স্কয়ার মাইনাস এম স্কয়ার ভি স্কয়ার, সি স্কয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, গুণ সি স্কয়ার গুণ সি স্কয়ার, এম নট স্কয়ার সি স্কয়ার। এটাকে ওই পাশে নিয়ে যাই, এম স্কয়ার সি স্কয়ার এম স্কয়ার ভি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি স্কয়ার। দেখো একটা জিনিস দেখাইতে বলে, ধরো এইটুকু পর্যন্ত কোনো মতে আসছো, এখন এটা দেখাইতে হবে, না দেখাইলে হবেই না।
10 মার্ক পাইতেই হবে। তাহলে কি চালাকিটা করবা জানো? এই দেখো কি চালাকিটা করবা, এটাই তো ভরবেগ, p = mv না, p = ভরবেগ, ভর আর বেগের গুণফল, ভর আর বেগের গুণফল, তাহলে p = mv, তাহলে এটা তো p স্কয়ার আর এটা m0 স্কয়ার c স্কয়ার। একটা জিনিস দেখো তো, p স্কয়ার m0 স্কয়ার c স্কয়ার লাগবে c4 লাগবে c স্কয়ার, এখানে c স্কয়ার নেই, কি করতে হবে দেখি বলো তো? এই যে একজন বলে ফেলছে অলরেডি, কি জানো তোমার নামটা পড়তে পারতেছি না, যে ভাই c স্কয়ার দিয়ে গুণ করে দিলেই তো হয়ে গেল। আচ্ছা আসো তো দেখি গুণ করি, m স্কয়ার c স্কয়ার, তাহলে উভয় পক্ষকে গুণ c স্কয়ার, উভয় পক্ষকে c স্কয়ার দিয়ে গুণ করে পাই, করো এই পরের লাইনে, p স্কয়ার c স্কয়ার m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, এই পাশটা তো হয়ে গেছে, এই পাশটা হয়ে গেছে, আর এই পাশে m স্কয়ার c টু দি পাওয়ার 4। আচ্ছা e = কি জানি mc স্কয়ার, তাহলে e স্কয়ার = কি m স্কয়ার c টু দি পাওয়ার 4, কি এটা m স্কয়ার c টু দি পাওয়ার 4, এটা মানে তো e স্কয়ার হয়ে গেছে, তো শেষ প্রমাণ, e স্কয়ার p স্কয়ার c স্কয়ার m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, অতএব e = রুট ওভার p স্কয়ার c স্কয়ার, অতএব p স্কয়ার c স্কয়ার m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। বলো বুঝলা কি না? গুড। তো চলো এবার দু একটা ম্যাথ করি নাকি, ছোট্ট দু একটা ম্যাথ করি। একটি বস্তু কত বেগে চললে তার ভর স্থির অবস্থার ভরের দ্বিগুণ হবে। ভর বেড়ে যায়, কিন্তু একটা বস্তু কত বেগে চললে স্থির অবস্থায় তার যে ভর তার চেয়ে দ্বিগুণ হয়ে যাবে ভর। তো ভাই m আর m0 এর সম্পর্ক, m = m0 √1 - v² / c স্কয়ার। কত বেগে চললে v এর মান বের করতে হবে, কত বেগে চললে স্থির অবস্থায় যে ভর তার দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ m হবে 2m0, এই হচ্ছে শর্ত। আমরা m এর সূত্র তো এটা জানি, এই যে m এর সূত্র আমরা এটা জানি, তাহলে আমাদের শর্ত হচ্ছে m = 2m0, শর্ত m = হবে 2m0, এই m = m0 নিচে √1 - v² / c স্কয়ার, 2m0 m0 কাটো, এবার উল্টায় দাও, উল্টায় দিলে √1 - v² / c স্কয়ার, উল্টায় দিলে 1/2, বর্গ করো 1 - v² / c স্কয়ার, এগুলো এমসিকিউ আসবে 1/4, এবার v² / c স্কয়ার ওই পাশে নিলাম, এবার 1 - 1/4, তাহলে 4 4 - 1 3/4, তাহলে v = √3/2 c, आंसर √3/2 c। হ্যাঁ 0.8666 বললেও হবে, সমস্যা নাই। 2 নম্বর, একটি বস্তু কত বেগে চললে এর শক্তি নিশ্চল ভর শক্তির 3 গুণ হবে, নিশ্চল ভর শক্তির 3 গুণ হবে। ভাবো কি বলছে, একটা বস্তু কত বেগে চললে, বস্তুর বেগ v কত হলে এর শক্তি মানে মোট শক্তি, ই নিশ্চল ভর শক্তি মানে ই নটের কয় গুণ হবে, 3 গুণ। এটা হচ্ছে কথা, নিশ্চল ভর শক্তির 3 গুণ হবে ই। তাহলে ই = কি জানি আমরা, mc স্কয়ার, আর 3 ই নট = কি জানি, m0 c স্কয়ার বাই c স্কয়ার কাটো। এই ম্যাথটা আর আমি যদি বলতাম, মানে আগের ম্যাথটা একই রকম, আমি যদি বলতাম একটি বস্তু কত বেগে চললে তার ভর হবে নিশ্চল ভরের 3 গুণ, আগে যেমন বলছিলাম দ্বিগুণ, একই ম্যাথ, সেম ম্যাথ, রিপিট করো। তাহলে m = m0
রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 3m নট, m নট কাটো। এবার এটাকে বর্গ করে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বর্গ করে উল্টা দিলাম একবারে, 3 তরফকে 9। তাহলে ভাই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 মাইনাস 1 বাই 9 নিচে 9, 9 বিয়োগ 1 8। তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু 2 রুট 2 বাই 3 সি। অ্যান্সার ডান, বা 0.94 সি। ওকে, সমস্যা নাই, হবে। 3 নম্বর বলা হচ্ছে একটি বস্তু কত বেগে চললে এর গতিশক্তি নিশ্চল ভর শক্তির দ্বিগুণ হবে। গতিশক্তি নিশ্চল ভর শক্তির দ্বিগুণ হবে। ভালো করে বুঝবা কি বলছে, গতিশক্তি কাইনেটিক এনার্জি ই কেটা, নিশ্চল ভর শক্তি ই নট তার দ্বিগুণ হবে। এবার ই কে মানে কি, ই কে মানে তো এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার ইকুয়াল টু 2 ই নট মানে এম নট সি স্কোয়ার। এবার এই এম নট সি স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে এম সি স্কোয়ার এটাকে ওই পাশে পাঠাই দিলে 3m নট সি স্কোয়ার আর সি স্কোয়ার কাটাকাটি, সেম আগের ম্যাথটাই, আগের ম্যাথ সেম আগের ম্যাথ। দেখো এম হবে এম নটের 3 গুণ, এই যে দেখো এম হবে এম নটের 3 গুণ, সেম আগের ম্যাথ। বুঝতে পারছো? এম ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার 3m নট, এম নট আর এম নট কাটাকাটি। তাহলে এখান থেকে অতএব ভি 2 রুট 2 বাই 3 সি বের করে নিবা, পারবা না? এগুলা কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন, ছোট 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 এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে এগুলা। এবার আসো আরেকটা ম্যাথ করবো, আরেকটা ম্যাথ করলে শেষ। বলা হচ্ছে একটি ঘনাকার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12 মিটার, 8 মিটার, 4 মিটার এবং ভর 1800 কেজি। বস্তুটি দৈর্ঘ্য বরাবর 0.6 সি বেগে গতিশীল হলে এর ঘনত্ব কত হবে? দেখো দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটা ধ্রুবক জিনিসই আপেক্ষিক হয়ে গেছে, যেটা আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে ধ্রুবক জেনে আসতাম। তাহলে ঘনত্ব আর কি, তো ঘনত্ব তো আপেক্ষিক। যেখানে ভর আপেক্ষিক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আপেক্ষিক, তার মানে আয়তন আপেক্ষিক। তো একক আয়তনের ভরকে তো ঘনত্ব বলে। ঘনত্ব হচ্ছে এম বাই ভি। তো যেখানে এম আর ভি দুটোই আপেক্ষিক, তো ঘনত্ব তো আপেক্ষিক হবে। তাহলে এখানে হিসাব নিকাশ করে আমাদের বের করতে হবে। তো চলো, এই যে মনে করো তুমি পৃথিবীতে আসো দাঁড়ানো, এখানে পৃথিবীতে স্থির দাঁড়ানো আছে। ধরো একটা রকেট, ওই রকেটটা হচ্ছে একটা ঘনবস্তু আর কি, এই রকেটটাই হচ্ছে একটা ঘনবস্তু, যার দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ, এই যে প্রস্থটা এটা 8 মিটার, আর উচ্চতা এটা 4 মিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 0.6 সি বেগে গতিশীল। এটা ভি ইকুয়াল টু 0.6 সি। এইদিকে না কেন,
বা এইদিকে না কেন? বলছে দৈর্ঘ্য বরাবর গতিশীল। এই যে দৈর্ঘ্য বরাবর গতিশীল, এই যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য বরাবর গতিশীল, তাহলে দৈর্ঘ্যের দিকে গতিশীল। তাহলে ভি হচ্ছে 0.6 সি। এই যে 12 মিটার দ্যাট ইজ এল নট, 4 মিটার দ্যাট ইজ বি নট, 8 মিটার দ্যাট ইজ এইচ নট, বা এটাকে এইচ নট আর এইটাকে বি নট। এখন এইখান থেকে যখন তুমি পরিমাপ করবা তখন ওই যে এল নট কে এল পরিমাপ করবা, এইচ নট কে এইচ, বি নট কে বি। তাহলে আসো তো তোমার পরিমাপ করা আগে এল নটের কথা বলি। এল নট মানে এল ইকুয়াল টু হবে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বুঝলা? ভি এর মান সি এর মান বসাবা, এল নটের মান দেওয়া আছে ওই যে 12 মিটার, বসাবা, বসায় এল বের করবা। ঠিক একই ভাবে বি বের করবা, বি ইকুয়াল টু বি নট, বি ইকুয়াল টু বি নট রুট ওভার হবে না, হবে না, ঠিক আছে? হ্যাঁ একই হবে, গুড। এইচ ইকুয়াল টু এইচ নট রুট ওভার 1 মাইনাস হবে না, এইচ ইকুয়াল টু এইচ নট একই। তাহলে এল বি এইচ এই আয়তন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দ্যাট ইজ আয়তন। 10 ক্লাসে হয়ে যাবে, 10 ক্লাসে হয়ে যাবে। কি বলতেছো 10 ক্লাস? তুমি কি ক্লাস 10 এ ভর্তি হবা? কেন কেন ক্লাস 10 এ কেন ভর্তি হবা? তাহলে এল বি এইচ এটা এখান থেকে আয়তন আসবে, তা আয়তন ভি, ভি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তন চাই আমরা। তো দেখো এর যে আয়তনটা মানে স্থির অবস্থায় যখন ছিল তখন যে আয়তনটা ভি নট যেটা আর কি, সেটা তো এল নট বি নট এইচ নট, ঠিক আছে? ওখান থেকে তুমি ভি নট চাইলে বের করতে পারো, দরকারই নেই। তুমি এল এর মান বের করবা, বি এর মান বের করবা, এইচ এর মান বের করবা, তাহলে ভি আসবে, ভি। তো এই ভি আসবে হচ্ছে এল বি এইচ গুণ করবা, ভি পাবা। বুঝলা? বলো ভি এর মান বের করতে পারবা কিনা? ইয়েস অর নো? বের করলা। এইবার এম পাবা না? এম ইকুয়াল টু এম নট নিচে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই যে এম এর নটের মান দেওয়া আছে, এই যে 18 কেজি ভর, এখান থেকে এম পাবা, দেন ঘনত্ব এম ডিভাইডেড বাই ভি। এই শেষ। এইবার তোমার হিসাব করা লাগবে কয়বার? 1 2 3 তিনটা হিসাব, ভি বের করা 4টা হিসাব, এম বের করা 5টা হিসাব, ঘনত্ব বের করা 6টা হিসাব। এখন আমি যদি চাই যে না ভাই এত হিসাব করব না, একবারে করতে চাই, দেখো দেখো এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, বি ইকুয়াল টু বি নট, এইচ ইকুয়াল টু এইচ নট। তো এল নট বি নট এইচ নট দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ওইটা মানে তো ভি নট। তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু ভি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা ভি। আর ঘনত্ব 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 চাই, তাহলে এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দেখো এটা ভরের আপেক্ষিকতার সূত্র, এটা আয়তনের আপেক্ষিকতার সূত্র। এখন নতুন করে তুমি ঘনত্বের আপেক্ষিকতার সূত্র বানাও, তাহলে ঘনত্ব রো, ঘনত্ব রো, তাহলে এই রো ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, রো তুমি কত পরিমাপ করবা? তাহলে রো পরিমাপ করবা এম ডিভাইডেড বাই ভি। তাহলে এম, এম হচ্ছে এটা, দ্যাট ইজ এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। নিচে ভি আছে, নিচে ভি, ভি এটা, অর্থাৎ ভি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে দেখো কি দাঁড়াইলো, এম নট ভি নট, এম নট ভি নট, এই যে এম নট ভি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এম নট বাই ভি নট, দ্যাট ইজ রো নট। অতএব রো ইকুয়াল টু, অতএব রো ইকুয়াল টু রো নট, অতএব রো ইকুয়াল টু রো নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই হচ্ছে ঘনত্বের আপেক্ষিকতার সূত্র। যে ভাই রুট হবে কিনা? উত্তর হচ্ছে না, রুট হবে না। এখানে নিচে কিন্তু রুট হবে না, বুঝিও ব্যাপারটা, বুঝিও রুট হবে না কিন্তু নিচে। তো তুমি চাইলে এটাকে সূত্র হিসাবে মুখস্থ রাখতে পারো, আর নাহলে ভেঙে ভেঙেও করতে পারো। এখন যদি আমরা ম্যাথ করতে চাই তাহলে আসো, রো নট হচ্ছে আদি ঘনত্ব আর কি, মানে স্থির অবস্থার ঘনত্ব। তাহলে ভর ভাগ আয়তন, তাহলে ভর 1800 ভাগ আয়তন হচ্ছে দৈর্ঘ্য 12 গুণ প্রস্থ 8 গুণ উচ্চতা 4, আর নিচে হচ্ছে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে ভি এর মান কত? 0.6 সি, 0.6 স্কয়ার সি স্কয়ার বাই সি স্কয়ার, সি স্কয়ার সি স্কয়ার কাটাকাটি, সি স্কয়ার সি স্কয়ার কাটাকাটি, 1800 ভাগ 12 গুণ 8 গুণ 4,
নিচে 1 মাইনাস 0.6 এর স্কয়ার, তাহলে এটা হচ্ছে 7.324 কেজি পার মিটার কিউব। শেষ। এটা হইল? বলো। আশা করি বুঝতে পারছো, সহজ জিনিস। দাদা আমার প্রশ্ন ছিল, বলো প্রশ্ন বলো। শেষ হইয়াও হইল না, শেষ শেষ তো, আজকের ক্লাস তো শেষ। ভাই ফিজিক্সের 2টা অধ্যায় না বাকি আছে। স্থির তড়িতের, এটা স্থির তড়িৎ কোথায় থেকে পড়বো? আপনার 20টা ক্লাস করতে পারবো না, এফআরবি তে যাব। আমার 20টা ক্লাস করতে পারবো না কি এফআরবি তে যাবা? যদি করা না থাকে তো করবো, সমস্যা কি, এখন তো সময় আছে। এফআরবি তো শুরু হবে সেই ইসে, কিসে জানো, জানুয়ারিতে। বি ইকুয়াল টু বি নট বুঝি নাই, কেন বুঝবা না? তুমি বলো দৈর্ঘ্য বরাবর গতিশীল, প্রস্থ বরাবর কি গতিশীল? প্রস্থ বরাবর কি গতিশীল? উচ্চতা বরাবর কি গতিশীল? এইচ বরাবর কি গতিশীল? দৈর্ঘ্য বরাবর গতিশীল। যে বরাবর গতিশীল সেই বরাবর দৈর্ঘ্যের চেঞ্জ হবে, আপেক্ষিকতা সেই বরাবর। মেহেদী হাসান হৃদয়, বুঝছো? একজন ক্লাস সংখ্যা জিজ্ঞেস করতে করতে মরে যাচ্ছে, মরে যাক, মরে যাক, বাস্তবে না। দাদা আমার প্রশ্ন ছিল, দাদা আমার প্রশ্ন ছিল, দাদা আমার প্রশ্ন ছিল। কি প্রশ্ন রে ভাই, কি প্রশ্ন ছিল তোমার? দাদা আমার প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল, প্রশ্নটা কই, কিসের প্রশ্ন ছিল? প্রশ্নটাই প্রশ্ন, আচ্ছা পাগল। একই কেন হলো? আমি ম্যাথটা ভালো করে বুঝি নাই। কেন বুঝবা না? আবার ম্যাথটা দেখো, ভালো করে দেখো। যে বরাবর গতিশীল, দেখো ভালো করে প্রশ্ন পড়ো। বস্তুটি দৈর্ঘ্য বরাবর এত বেগে গতিশীল, বস্তুটি তার দৈর্ঘ্য বরাবর গতিশীল। যে বরাবর গতিশীল সেই বরাবর দৈর্ঘ্যের আপেক্ষিকতা হবে, বাকিগুলো চেঞ্জ হবে। আমরা যখন ওই যে লরেন্স রূপান্তর পড়ছিলাম, y ইকুয়াল টু y নট কেন লিখছিলাম? কেন z ইকুয়াল টু z ড্যাশ লিখছিলাম? বলো কেন লিখছিলাম? যে কারণে লিখছিলাম সেই কারণে h চেঞ্জ হয়নি, b চেঞ্জ হয়নি। বলো বুঝছো কিনা? গুড। আরিফুল ইসলাম কি বলছে, 10টা ক্লাসে হয়ে যাবে নাকি অপারেটটা করব? অপার কি তোমার ই লাগে, ছোট ভাই লাগে, নাকি অপারেটটা করব? অপার কি তোমার ছোট ভাই লাগে, আগে সেটা বলো। বুঝছো, একটা থাপ্পড় দিয়া একেবারে 32টা দাঁত ফেলে দিব। নাকি অপারেটটা করব? অপার তোমার ছোট ভাই লাগে, সেটা বলো, তোমার প্রশ্নের উত্তর দিব। ওকে, বলো আগে সরি বলো, কেন বললে এটা? বলো সরি বলো, আগে সরি বলবা, তারপরে তোমার কথার উত্তর দিব। সরি ছাড়া কোনো কথার উত্তর দিব না, আগে বলো সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 10টা ক্লাসেই হয়ে যাবে আশা করা যায়। আজকে 6 নম্বর ক্লাস হলো না, আর 4টা ক্লাসে হয়ে যাবে। হ্যাঁ, এই অধ্যায় শেষ হয়ে যাবে 10টা ক্লাস। ওকে ঠিক আছে, ভালো থাকো, টাটা।